দেখো আমরা আজকে পড়ছি colloids are two types based on the attraction property between dispersion medium and dispersed phase. Colloids are two types based on attraction between dispersion medium and dispersed phase. দেখো colloids are two types based on dispersion medium and dispersed phase. নাম্বার 1 তোমাকে বলছি এখানে lyophobic colloid. Another one is called the lyophilic colloid. Colloids are two types. তুমি সেখানে জেনেছো কি দেখো colloid-এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা থাকে dispersion medium and dispersed phase. সেখানে dispersion medium এর সঙ্গে dispersed phase-এর attraction repulsion কি আছে তার উপর বেস করে colloid two types. একটা হচ্ছে lyophobic colloid আর একটা lyophilic colloid. আমি এক্সপ্লেইন করছি দুটোটা। কিসের বেস দুটো পার্ট পড়লাম এখানে based on the attraction property between the dispersion medium and dispersed phase. এই dispersion medium আর dispersed phase-এর যে অ্যাট্রাকশন রিপালশন কি আছে তার উপর বেস করে কলয়েড দুটো টাইপ পড়লাম এখানে। একটা হচ্ছে তোমার লায়োফোবিক কলয়েড, একটা ফিলিক কলয়েড। আমি এখন তোমাকে দুটো এক্সপ্লেইন করব। হ্যাঁ, বুঝে গেছো এটা? তাহলে এখন দেখো লায়োফোবিক আর ফিলিক এক্সপ্লেইন করব। দেখো লায়ো মানে হচ্ছে মিডিয়াম, ফোবিক মানে হচ্ছে ফোবিয়া মানে ভয়, আর এখানে ফিলিক মানে হচ্ছে অ্যাট্রাকশন। তাহলে লায়ো মানে হচ্ছে মিডিয়াম আর ফোবিক মানে হচ্ছে সেখানে ডিসপারশন মিডিয়াম এন্ড দা ডিসপার্স ফেজ, সেখানে ফোবিয়া আছে। তার মানে ডিসপারশন মিডিয়ামের সঙ্গে ফেজের কিন্তু কোনো অ্যাট্রাকশন কম আছে। আর সেখানে লায়োফিলিক মানে হচ্ছে লায়ো মানে হচ্ছে মিডিয়াম, ডিসপারশন মিডিয়াম, সেই মিডিয়ামের সঙ্গে ফেজের মধ্যে একটা স্ট্রং অ্যাফিনিটি আছে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্সটা আমার। ঠিক আছে, অ্যাফিনিটি মানে অ্যাট্রাকশন সেখানে আছে, লায়োফিলিক মানে হচ্ছে অ্যাট্রাকশন সেখানে আছে। তাহলে অ্যাট্রাকশন থাকলে অ্যাবজর্ব করে নেবে। হ্যাঁ, তো তাই সেখানে মিডিয়ামের সঙ্গে যেহেতু ফেজের অনেক স্ট্রং অ্যাট্রাকশন, তাহলে ভালো করে বন্ডিংটা হবে, অনেক বেশি স্টেবল হবে। তাই খাতায় লেখো। দাঁড়াও না, বলছি ডিসপারসিং মিডিয়াম আর ডিসপার্সড ফেজ মানে ডিফারেন্সটা কি? মিডিয়াম মানে যেটা বেশি অ্যামাউন্টে থাকে কলয়েডের মধ্যে, যেটা কম তাকে ডিসপার্সড ফেজ বলে। বেশিটা মিডিয়াম, কমটা ফেজ। আচ্ছা, দেখো এবার দেখো আমি লায়োফোবিক আর ফিলিককে একটু ডিস্টিংগুইশ করছি এখানে। তুমি কিছু ট্রিক্স শিখে নাও এখানে, তাহলে তোমার হয়ে যাবে। দেখো লায়োফোবিক মানে কি, দেখো বেসিক্যালি যারা ইনঅর্গানিক হয় কলয়েড, যেমন ধরো আমি এখানে লিখছি গোল্ড সল, আমি একটু পরে আরো অনেক ইলাবোরেট করব যখন প্রিপারেশন বলবো এগুলো। গোল্ড সল বা ধরো বললাম সিলভার সল, আমরা আগের দিন সল পড়েছি, গোল্ড সল, সিলভার সল, বা ধরো বললাম আর্সেনাস সালফাইড সল, AS3S3 সল। এই সমস্ত ইনঅর্গানিক যে সমস্ত সল্ট বা মেটাল থাকছে তারা লায়োফোবিক হয়। মানে বেসিক্যালি যারা ইনঅর্গানিক পার্ট থেকে এসছে তারা ফোবিক হয়, লায়োফোবিক হয়। ইনঅর্গানিক যেগুলো হয়, মানে ইনঅর্গানিক মানে কি, মানে যে গোল্ড, সিলভার, আর্সেনাস সালফাইড, এরা তোমার হচ্ছে এক্সাম্পলস অফ লায়োফোবিক কলয়েড। ঠিক আছে, লায়োফোবিক কলয়েড এটা হচ্ছে এক্সাম্পলস। আর লায়োফিলিক কারা, যেখানে অর্গানিক যেগুলো বেসিক্যালি হয়, যেগুলো অর্গানিক কম্পোনেন্ট, যেমন ধরো তোমাকে আমি বলছি প্রোটিন, বা ধরো তোমাকে আমি বললাম সেলুলোজ, এই সমস্ত, বা বললাম তোমাকে আগার আগার একটা কি জিনিস জানো, একটা আগার জিলাটিন, ব্লুম, এগুলো সব হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। হ্যাঁ, মানে আগার একটা জেলেটিনিয়াস সাবস্টেন্স, লুকিং লাইক এ জেলি। আগার এটা আইসক্রিমের মধ্যে থাকে, যাতে আইসক্রিমের মধ্যে আইসটা মানে মেল্ট হয়ে না চলে যায়, ওকে বাইন্ডিং করে রাখে, আগার যে আইসক্রিম বানায়। আচ্ছা, সেলুলোজ, প্রোটিন, এরা সব হচ্ছে তোমার লায়ো, বা বললাম স্টার্চ মানে সব সলিউশন বানাচ্ছি আমরা।
প্রোটিনের কোনো একটা সলিউশন, সেলুলোজের কোনো সলিউশন, agar agar solution, starch solution. So these are the examples of lyophilic colloid, মানে এখানে প্রোটিনের সঙ্গে ওয়াটারের ইজিলি সলিউবল হবে। You can easily dissolve the starch in the water. এখানে স্টার্চটা হচ্ছে কি ডিসপার্স ফেজ, আর ওয়াটারটা হচ্ছে মিডিয়াম। তার মানে সেখানে ওয়াটারের মধ্যে কিন্তু স্টার্চ অটোমেটিক ডিজলভ হয়ে যায়, সেখানে কিন্তু গোল্ড কিন্তু ওয়াটার ডিজলভ হয় না। দিস ইজ ডিফিকাল্ট টু প্রিপেয়ার। তাই দেখো তোমাকে আমি এখানে একটা পয়েন্ট বলছি, ইন কেস অফ লায়োফোবিক কলয়েড দিস ইজ ডিফিকাল্ট টু প্রিপেয়ার, এটা কিন্তু ডিফিকাল্ট টু প্রিপেয়ার, এটা কিন্তু প্রিপেয়ার করতে ডিফিকাল্ট আছে। কেন দেখো, কারণ দেখো এখানে আমার ফোবিয়া মিডিয়ামের সঙ্গে ফেজের কিন্তু অ্যাট্রাকশন কম, সেখানে ফোবিয়া বেশি, তাই সেখানে ডিফিকাল্ট টু প্রিপেয়ার। এটা দেখো সিম্পলি করতে পারবে প্রিপেয়ার তুমি, মানে সিম্পলি ওয়াটার ডিজলভ করে প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে তোমার ডিফিকাল্ট টু প্রিপেয়ার, আর যেখানে তোমার লায়োফোবিক ফিলিক কলয়েড সেখানে তুমি কিন্তু ইউ ক্যান ইজিলি প্রিপেয়ার, তুমি ইজিলি প্রিপেয়ার করতে পারো, সিম্পল ডিজলভ করলে প্রিপেয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইজি টু প্রিপেয়ার। এখানটা পয়েন্ট তোমাকে বললাম, ইজি টু প্রিপেয়ার। আচ্ছা, এটা না বুঝতে পারলাম। তোমাকে আমি আরেকটু ইলাবোরেট করবো এই দুটোকে নিয়ে, এই লায়োফোবিক আর ফিলিককে নিয়ে। বেসিকলি বুঝতে পারছো তো কিভাবে বলছি, ব্যাপারটা কি মুখস্থ করতে হচ্ছে একটু, কি মানে লজিক কি মনে রাখতে তোমার হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট। হ্যাঁ স্যার, একটা যে লায়োফোবিক আর লায়োফিলিক কোনটা বলে অ্যাট্রাকশনটা হচ্ছে আর কোনটা হচ্ছে না, একবার একটু বলবে? হ্যাঁ, ফোবিক মানে তো ভয় আছে, সেখানে মিডিয়ামের সঙ্গে ফেজের সেখানে ফোবিয়া অ্যাট্রাকশন কম, আর ফিলিং মানে হচ্ছে অ্যাট্রাকশন। লায়োফিলিক এর সঙ্গে ফোবিকের অনেক অ্যাট্রাকশন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তোমাকে আমি বলছি স্টেবিলিটি, দুটো স্টেবিলিটি কম্পেয়ার করছি আমরা, এই দুটোর মধ্যে কে বেশি স্টেবল। দেখো লায়োফোবিক কলয়েড যারা হয় তারা লেস স্টেবল হয়, এরা একটু কম স্টেবল আছে ফোবিক যারা আছে, কারণ দেখো মিডিয়ামের সঙ্গে ফেজের অ্যাট্রাকশন কম, তাহলে কি করে সে বেশি স্টেবল হবে। আর ফিলিক মানে হচ্ছে দেখো এখানে ডিসপারশন মিডিয়াম এন্ড ডিসপার্স ফেজ স্ট্রং অ্যাট্রাকশন, তাই এরা কিন্তু অনেক মোর স্টেবল আছে। এবারে তোমাকে আমি আরেকটু বুঝিয়ে দিই, দেখো এটা বুঝতে পারলে স্টেবিলিটি পয়েন্টটা, যে লায়োফোবিক হচ্ছে ফোবিয়া, ডিসপারশন মিডিয়াম এন্ড এর মধ্যে সেখানে ফোবিয়া আছে, স্পেশালি লেস স্টেবল। আর যেখানে দেখো লায়োফিলিক কলয়েড এখানে মোর স্টেবল আছে মিডিয়ামের সঙ্গে ফেজের, ডিসপারশন মিডিয়াম আর ফেজের মধ্যে স্ট্রং অ্যাট্রাকশন, তো মোর স্টেবল আছে। এই দেখো বললাম এখানে লেস স্টেবল বা মোর স্টেবল, তোমাকে আমি তার মানে দুটো কিন্তু স্টেবল, কিন্তু এটা লেস বা মোর, কিন্তু দুটোই তো স্টেবল। স্টেবিলিটি কারণটা কি, হোয়াই দে আর স্টেবল। এখানে বলছি ফোবিয়া, তাও এটা কি করে স্টেবল হয়েছে? Sir, lipophobic are less stable and lipophilic are more stable, right, sir? কি বলছো আরে বলো আসমিতা। স্যার বলছিলাম কি দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। আসমিতা বলো কি বলছিলে? স্যার বলছিলাম কি লাইপোফোবিক আর লেস স্টেবল এন্ড লাইপোফিলিক আর মোর স্টেবল। নো লায়োফোবিক, হ্যাঁ যারা এই পাশে লিখতে দেখো লায়োফোবিক দে আর লেস স্টেবল এন্ড লায়োফিলিক দে আর মোর স্টেবল। হ্যাঁ, why they are less stable? Liophobic means dispersion medium and disperse phase less affinity, so they are less stable. আর এখানে
লায়োফিলিক means dispersion medium and dispersed phase strong affinity, so they are more stable, তাই লিখেছি। ফোবিয়া আছে তাই সেখানে লেস স্টেবল আছে, যেখানে ফিলিক সেখানে বেশি স্টেবল আছে। আচ্ছা, now the lyophobic colloid, basically they are charged, they are either positively charged, or they are negatively charged. The lyophobic colloids, they are either positive charged or negatively charged. And lyophilic colloid, they are basically neutral. Why they are neutral? তোমাকে আমি একটু আগেই বললাম যে বেসিক্যালি they are the organic compounds are there. Protein, cellulose, agar agar, gelatin, glue. So they are protein, they are hydrocarbon basically part or organic parts, they are the neutral part. So lyophobic colloid, they are having positive charge or negative charge, and the lyophilic colloid, they are neutral in charge, no charge, charge 0. In general they are chargeless, neutral. তাহলে এই পজিটিভ নেগেটিভ আছে in case of lyophobic colloid, আর in case of lyophilic colloid they are neutral. So how they are stable? More stable, less stable সেটা বলে দিয়েছি আগে। এখন বলবো কেন তারা স্টেবল, মানে কম হলে স্টেবল তো আছে, কেন হয়? দেখো, ধরো বললাম এই হচ্ছে একটা ডিসপার্স ফেজ পার্টিকেল আর এই একটা মিডিয়াম, আমি এখানে মেনশন করছি, এটা হচ্ছে তোমার ডিসপার্স ফেজ আর এটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম, এটা ফার্স্ট আমরা বুঝতে পেরে গেছি। আচ্ছা, এই ধরো বললাম একটা কলয়েডে দুটো পার্ট আছে, যে ডিসপার্স ফেজ আর একটা ডিসপারশন মিডিয়াম। এবার দেখো, ধরো বললাম এটা হচ্ছে চার্জ পার্টিকেল, আইদার পজিটিভ অর নেগেটিভ, তার মানে কোনটা চার্জ? ডিসপার্স ফেজ পার্টিকেলস আর চার্জ, দে আর আইদার পজিটিভ চার্জ, যদি নেগেটিভ হয় নেগেটিভটা সেখানে হবে, কিন্তু সলভেন্টের কোনো চার্জ নেই। এবার দেখো কি হয়েছে, স্টেবিলিটি কিভাবে বলতে পারবো? তাহলে দেখো, এটা বললাম পজিটিভ চার্জ, যখন তোমার অনেকগুলো এরকম করে ডিসপার্স ফেজ আছে, ধরো এখানে অনেকগুলো ডিসপার্স পার্টিকেল এখানে আছে, ইজ দেয়ার এনি অ্যাট্রাকশন বিটুইন দ্য টু ডিসপার্স ফেজ? কোনো অ্যাট্রাকশন থাকবে কি? রিপালশন কাজ করবে, বিকজ সেম চার্জ আছে। আমি বলছি যদি কোনো একটা কলয়েড, ধরো বললাম তোমাকে বললাম যে গোল্ড সল্ট, এই গোল্ড সল্টটা হচ্ছে তোমার পজিটিভলি চার্জ, তাহলে দেখো গোল্ডের যে পার্টিকেল গুলো আছে পজিটিভ 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 পজিটিভ, তাহলে একটা গোল্ড সলের যে পার্টিকেল তার সঙ্গে আরেকখানা গোল্ডের যে পার্টিকেল সেখানে সেম চার্জ, তো সেম চার্জ তো রিপালশন সেখানে হবে, হবে কিনা? রিপালশন বলো, তাহলে সেম চার্জ সেখানে রিপালশন হচ্ছে, তাহলে রিপালশন হলে সেখানে কি কখনো এরকম হবে যে দুটো পার্টিকেল একসঙ্গে কম্বাইন করে একটা বড় পার্টিকেল কখনো হতে পারবে? তাহলে বড় পার্টিকেল যদি না হয় তাহলে সেখানে তো সে প্রেসিপিটেশন করবে না, সো দ্যাটটাই ইজ স্টেবল। দেখো, একটা কখন যদি প্রেসিপিটেশন হতে হয় তখন সে আনস্টেবল হবে, মানে আমরা কখন বলি যে স্টেবল কে আনস্টেবল? একটা কলয়েড যখন কিছুক্ষণ পরে তার কোয়াগুলেশন হয়, প্রেসিপিটেশন হয়, দ্যাট টাইম উই ক্যান টেল দিস ইজ লেস স্টেবল। কিন্তু এখানে একটা কলয়েড কিন্তু মানে আনলিমিটেড টাইম সেখানে কোনো প্রেসিপিটেশনের কিছু হচ্ছে না, দিস ইজ স্টেবল। তার মানে the dispersed phase particle they are continuously moving in the medium, তাহলে এই যে ফেজ গুলো কিন্তু তারা একসঙ্গে কম্বাইন করে বড় একটা মলিকিউল হচ্ছে না, তাহলে বড় মলিকিউল না হলে সেটা কি করে? সেটা বেশি মোটামুটি স্টেবল তো হচ্ছে, বাট হোয়াই দিস ইজ মোর অর লেস তোমাকে আগে বলে দিয়েছি আমি, যে সেখানে অ্যাট্রাকশন আছে অ্যাট্রাকশন নেই, কিন্তু এটা এখন বলছি যে হোয়াই দে আর স্টেবল। স্যার মেইন গ্রুপে ওরা অ্যাকচুয়ালি কোলয়েডস আর স্টেবল, বাট যখন যে লাইপোফোবিক হবে ওরা লেস স্টেবল হবে কম্পেয়ার টু লাইপোফিলিক। হ্যাঁ, লায়োফোবিক হলে সেখানে মানে দুটো কলয়েডই স্টেবল, কিন্তু যেখানে তোমার লায়োফোবিক সেখানে কম স্টেবল আর লায়োফিলিকটা বেশি স্টেবল, সে কারণটা তো আলাদা। এবারে বললাম হোয়াই দে আর স্টেবল, দেখো তার এখানে কি লিখবে কারণটা, একটা পয়েন্ট লেখো খালি শুধু, যে ইন কেস অফ লায়োফোবিক কলয়েড সেম চার্জ রিপালশন, এখানে চার্জ গুলো তোমার সেম, সেখানে রিপালশন, দ্যাটস হোয়াই দে আর স্টেবল। ঠিক আছে, এখানে সেম চার্জ রিপালশন, এই পয়েন্টটা লেখো, আর এরকম করে লিখে রাখো।
sir, lipophobic पे लिखबो that they are less stable because they repel the same charges. Lyophobic colloids are stable due to same charge repulsion. তার জন্য দেখো দুটো সেম চার্জ পাশাপাশি সে কম্বাইন করতে পারছে না, এটা কখনো হবে না ফরমেশন, তাহলে স্যার বিশেষ টাইপের স্টেবল হয়েছে, সাইজটা স্টেবল হলো। কিন্তু দেখো এই যে মিডিয়ামের সঙ্গে ফেজের কিন্তু অ্যাট্রাকশন কম, মানে ওরা পাশাপাশি মিডিয়াম এরকম করে আছে, মানে ধরো মানে ফ্রেন্ডশিপ আছে কিন্তু অত বেশি স্ট্রং ফ্রেন্ডশিপ নেই, পাশাপাশি জাস্ট বসে আছে, থাকতে হয়তো আছে বসে, বুঝেছো? আর মানে এখানে মিডিয়ামের সঙ্গে ফেজের কিন্তু কোনো অ্যাফিনিটি নেই, বাট দ্য ফেজ পার্টিকেলস আর রিপালশন করছে বলে এখানে একসঙ্গে কম্বাইন করছে না, ঠিক আছে? আর এখানে লায়োফিলিক কি হচ্ছে দেখো, এটা হচ্ছে বললাম একটা ডিসপার্স ফেজ পার্টিকেল, এখানে গলায় গলায় ফ্রেন্ডশিপ, মানে একদম জড়িয়ে বসে আছে এরকম করে, এই একটা ডিসপার্স ফেজ একটা মিডিয়াম এরকম করে বসে আছে, এই একটা ডিসপার্স ফেজ এরকম একটা মিডিয়াম আছে। লায়োফিলিক that means the dispersed phase and the medium strong affinity, সেখানে এই ডিসপার্স ফেজটাকে মিডিয়াম এরকম করে ঘিরে ধরে আছে, এই একটা ডিসপার্স ফেজ এটা একটা মিডিয়াম এরকম করে বন্ডিং করে আছে, আমি মেনশন করে দিচ্ছি দিস ইজ দ্য ডিসপার্স ফেজ, আর এটা তোমার হচ্ছে ডি মিডিয়াম, ডিসপারশন মিডিয়াম। সো বিটুইন দ্য ডিসপারশন ফেজ এন্ড between the dispersed phase and dispersion medium strong affinity in case of lyophilic, that's why they are stable. Why they are stable? দেখো আমার স্টেবল মানে কিন্তু দুটো পার্টিকেল একসঙ্গে কম্বাইন করে বড় পার্টিকেল হচ্ছে কিনা। তো এখানে দেখো এই যে তোমার ফেজটা আছে, এই একটা ফেজ আছে এখানে, দুটো কিন্তু কম্বাইন করতে পারছে না কারণ উপরে একটা লেয়ার করে দিয়েছে মিডিয়াম, তাহলে এখানেও দেখো দুটো এরকম কম্বাইন করে বড় পার্টিকেল হতে পারছে না, সো দ্যাটস হোয়াই দিস ইজ অলসো স্টেবল। এর কারণটা স্টেবিলিটি হচ্ছে সেম চার্জ রিপালশন, this stability of the lyophilic by solvation effect, the solvation of the dispersion medium, this is called the solvation effect. What is solvation effect? Solvation effect মানে হচ্ছে দেখো ডিসপার্স যে ফেজটা আছে তার চারপাশে মিডিয়াম একটা পুরো কোটিং করে বসে আছে, so that's why the two dispersed phase not coming closer, they are not making the big molecule. ক্লিয়ার? স্যার লিখি খাতায় লিখে নাও। স্যার সলভেশনটা একবার একটু বলবে? কোনটা? সলভেশন এফেক্টটা। সলভেশন এফেক্ট মানে হচ্ছে দেখো ধরো তুমি এখানে একজন হাই ভিআইপি লোক এখানে আছে, এই হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এবারে তুমি ধরো এখানে আছো, তুমি একে বন্দুক দিয়ে গুলি করে মেরে দেবে, কিন্তু এর চারপাশে এনএসজির একটা কমান্ডোর এরকম 3-5 লেয়ার থাকে, তাহলে তুমি এখানে ঢুকতেই পারবে না এর মধ্যে। তো এই যে দেখো এই যে তোমার ফেজটা চারপাশে মিডিয়াম একে একটা কোটিং করে বসে আছে, তাহলে আরেকটা যে ফেজ তার পাশে একটা এরকম করে কোটিং করে বসে আছে, তাহলে এই দুটো পার্টিকেল তো কম্বাইন করতে পারছে না। বেসিক্যালি একটা কলয়েড স্টেবল কি নট স্টেবল তোমাকে যেটা বুঝতে হবে এরকম করে দুটো পার্টিকেল কম্বাইন করছে কিনা, দুটো পার্টিকেল কম্বাইন করলে তো বড় পার্টিকেল হবে, তাহলে সেটা প্রেসিডেন্ট পড়ে যাবে তার, কিন্তু এখানে কম্বাইন করতে পারছে না, বুঝেছো তো? এখানে দুটো পার্টিকেল কম্বাইন করছে না বিকজ দে হ্যাভ সেম চার্জ আইদার পজিটিভ অর নেগেটিভ স্ট্রং রিপালশন। এটা হচ্ছে স্টেবিলিটি হলো যে এখানে তোমার এই ফেজটা চারপাশে একটা কোটিং করে আছে, একটা মিডিয়াম একটা লেয়ার করে বসে আছে, তাই আরেকজনের সঙ্গে বন্ডিং করতে পারছে না। তোমার সঙ্গে এই একজনের এত বেশি ফ্রেন্ডশিপ যে তুমি আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ফ্রেন্ডশিপ বানাতে পারছো না, বুঝেছো? তোমার সঙ্গে এর এত বেশি স্ট্রং ফ্রেন্ডশিপ তুমি এখানে আর একজনের সঙ্গে বন্ডিং বানাতে পারছো না, আসতেই পারছো না কারণ এটা একদম জড়িয়ে বসে আছে চারপাশে, বুঝেছো? এটা হচ্ছে মিডিয়াম। স্যার আর মানে what is the reason for less stability and more stability? হ্যাঁ লিখে নাও খাতায়। না না স্যার আমি জিজ্ঞাসা করছি স্যার লাইপোফোবিক এ লেস স্টেবিলিটির জন্য মানে এই সব রিজনই। না না আমি তোমাকে এখন বারবার একটা কথাই বোঝাচ্ছি যে দুটো কলয়েডই স্টেবল, এই কারণটার জন্য বেশি বা কম স্টেবল কোনো এক্সপ্রেশন বললাম না,
তোমাকে আমি বললাম লায়োফোবিক আর মোর লেস স্টেবল বিকজ দেয়ার ইজ নো অ্যাফিনিটি বিটুইন দ্য মিডিয়াম এন্ড ফেজ, এটা তো শুরুতেই বলে দিচ্ছি। লায়োফিলিক আর মোর স্টেবল ডিউ টু স্ট্রং অ্যাফিনিটি বিটুইন দ্য ডিসপার্স ফেজ এন্ড মিডিয়াম। তোমার বাড়ির যে ফ্যামিলি মেম্বাররা আছে সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি স্ট্রং ফ্রেন্ডশিপ থাকে তাহলে কি সে বেশি স্টেবল হবে, নাকি তোমার ভালো ফ্রেন্ডশিপ না থাকলে সে তো ইজিলি সেই ফ্যামিলি ভেঙে যাবে। এখানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কোনো স্ট্রং বন্ডিংই নেই, এখানে মিডিয়ামের সঙ্গে ফেজ এরকম পাশাপাশি বসে আছে, কোনো অ্যাফিনিটি নেই, তাই এটা কম স্টেবল। আর এখানে মিডিয়ামটা বললাম, এখানে বললাম যে এখানে স্ট্রং বন্ডিং, সো দিস ইজ হাইলি স্টেবল। Stability or বেশি due to the strong affinity between the dispersion medium and dispersed phase. ঠিক আছে এটা? ঠিক আছে, খাতায় লিখে নিয়েছো, এটা বুঝে গেছো? কোনো ডাউট এখানে নেই তোমাদের? অভিনব, ব্যাস এটা বুঝে গেলে দিয়ে এখন। আচ্ছা, কলয়েডের এইটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট বলে দিলাম তোমাকে, এটা তুমি ডিফারেন্সটা বইতে পড়ে নেবে তাহলেই হবে। তাহলে লায়োফিলিক কলয়েডের ডেফিনেশন, এক্সাম্পলস, হোয়াই দে আর স্টেবল বলে দিতে পারলাম। নেক্সট দেখো, কলয়েডস আর থ্রি টাইপস বেসড অন দ্য অ্যাকুমুলেশন। কলয়েডস আর থ্রি টাইপস, আমি তিনটে ওকে বলবো, ওই তিনটে ডিভিশনের কোনো ডেফিনেশন করতে হবে না, অনলি এক্সাম্পলস। তোমার সিলেবাসের মধ্যে এখন তোমাকে আরেকটা পার্ট পড়ছি কলয়েডের, কলয়েডস আর থ্রি টাইপস, সেখানে তোমাকে অনলি এক্সাম্পলস, নো ডেফিনেশন। নাম্বার 1, কলয়েডস আর থ্রি টাইপস, one is called the multimolecular, one is called Sir, it is based on what? based on the aggregation, accumulation. Multimolecular colloid, only আমরা এখানে এক্সাম্পলস করব আর কিছু করব না। বেসড অন অ্যাগ্রিগেশন, অ্যাকুমুলেশন, মানে অনেকগুলো কতগুলো বন্ডিংস এখানে হচ্ছে, কতগুলো একসঙ্গে অ্যাকোমোডেট করছে, তার উপর বেস করে কলয়েডে তিনটে ভাগ করব। মাল্টিমলিকুলার কলয়েড, এক্সাম্পলস অফ মাল্টিমলিকুলার কলয়েড, ধরো বললাম তোমাকে সালফার সল্ট, দেখো এখানে সালফারের 8খানা মলিকুল একসঙ্গে অ্যাকুমুলেট করেছে, so there are total 8 atoms are there for making this salt, so this is multimolecular, মানে এখানে এই মলিকুলের মধ্যে কিন্তু অনেক হাই অ্যাটমিসিটি আছে, so this is multimolecular বলেছে টার্মটা। এখানে তোমাকে বললাম গোল্ড সল্ট, যখন আমরা গোল্ড সল্ট প্রিপেয়ার করি সেখানে কি গোল্ডের একটা পার্টিকেল থাকবে, অনেকগুলো থাকবে, অনেক থাকবে, so this is the multimolecular। তোমাকে যদি বলি আমি সিলভার সল্ট, so there is no only silver particle, there are many silver particles are there, so this is the multimolecular। এইটুকু তো পড়তো এক্সাম্পলস। নেক্সট নাম্বার 2, मैक्रोमोलिकुलर। लायोफिलिक कॉलॉइड एग्जांपल क्या था? लायोफोबिक, लायोफिलिक फिलिक, that is the protein, cellulose, starch, agar agar, gelatin, glue, organic part। अच्छा, macromolecular colloid, macromolecule means the big molecule, polymers। কারা ম্যাক্রোমলিকুলার? এখনই বললাম প্রোটিন, সেলুলোজ, আগার আগার, এটা তো হচ্ছে একটা পলিমার, এটা তো পলিমার বেসিক্যালি, protein, cellulose, agar agar, so polymer, and also starch because they're the polysaccharide। These are the macromolecular colloids। আমাকে শুধু সিম্পল পড়তে হচ্ছে এক্সাম্পলস অফ দিস, পরীক্ষায় অনলি এক্সাম্পল ছাড়া আর অন্য কিছু কথা আসবে না লিখতে। এক্সাম্পলস অফ ম্যাক্রোমলিকুলার, এক্সাম্পলস অফ মাল্টিমলিকুলার, ক্লিয়ার? লিখে নাও খাতায়, আরেকটা ছিল না, এগুলো লিখে নাও, তারপরে মুছে লিখবো। নেক্সট নাম্বার 3 তে লেখো associated colloid। associated colloid নাম্বার 3,
এই অ্যাসোসিয়েটেড কলারটা আমি তোমাকে এক্সপ্লেন করব, বাকি দুটোর এইটুকু পড়তে হচ্ছে, এটা আমি একটু ইলাবোরেট করব। অ্যাসোসিয়েটেড কলার টার্মটা শুনে বুঝতে যে অ্যাসোসিয়েশন সেখানে হয়েছে। তোমাকে আমি এক একটা দিয়ে বলছি পয়েন্ট। ফার্স্টে বলছি সোপ। হোয়াট ইজ সোপ? না, সোপ হচ্ছে তোমার লং চেইন কার্বক্সিলিক অ্যাসিড। ধরা বললাম C15 H31 COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সোপ মিন্স সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। দেখো সোডিয়াম সল্ট, এই যে এখানে সোডিয়াম প্লাস এখানে মাইনাস। সোপ মানে হচ্ছে সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড মিন্স লং চেইন কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যেখানে কার্বন নাম্বার অনেক বেশি, দিস ইজ কল্ড দ্য ফ্যাটি অ্যাসিড। যেটা আমরা বাড়িতে ব্যবহার করি ভিনিগার, অ্যাসিডিক অ্যাসিড, দিস ইজ সিম্পল only 1 or 2 carbons is there. This is the carboxylic acid. When the more number of carbon is there, then this is called the fatty acid. যাকে আমরা ফ্যাট বলি। তাহলে দেখো এখানে বেশি নাম্বার অফ কার্বন আছে, so this is a fatty acid. Fatty acid. So sodium salt of fatty acid, this is the soap. So sodium আর নাহলে potassium. সোডিয়াম নাহলে পটাশিয়াম। এবারে দেখো আমি তোমাকে এখনো জাস্ট এক্সাম্পলস বলিনি, জাস্ট বলছি সোপ জিনিসটা কি। এবারে এই সোপ গুলোকে আমরা এরকম করে লিখি, এই পার্টটাকে আমরা তো কার্বন কার্বন চেইন দিয়ে আঁকতে পারবো না, সো ইন জেনারেল উই ক্যান রিপ্রেজেন্ট বাই দিস ওয়ে। দিস ইজ দ্য হাইড্রোকার্বন পার্ট, এই পার্টটাকে বলছে হাইড্রো, এরকম করে লিখেছি, এটা বলছি হাইড্রোকার্বন পার্ট। আর এই পাশে কি আছে COO Na+। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড। এই পার্টটা হচ্ছে আমার হাইড্রোকার্বন পার্ট। এই পার্টটা কি পার্ট? হাইড্রোকার্বন, কারণ অনলি কার্বন হাইড্রোজেন ইজ দেয়ার। এই পার্টটা তোমার হচ্ছে হাইড্রোকার্বন পার্ট। এই হাইড্রোকার্বন পার্টটা হচ্ছে তোমার নন পোলার পার্ট, যেহেতু হাইড্রোকার্বন তো নন পোলার, সো দে আর দ্য নন পোলার পার্ট। হাইড্রোকার্বন পার্টস আর নন পোলার পার্ট, এখানে কোনো পোলারিটি নেই, কার্বন হাইড্রোজেন অলরেডি দেয়ার। আর এই পার্টটা দেখো পোলার পার্ট ইজ দেয়ার, নেগেটিভ পজিটিভ আয়ন ইজ দ্য পোলার, দিস দ্য পোলার পার্ট। তাহলে যখন তুমি সোপটাকে ওয়াটারে ডিজলভ করবে, when you dissolve this soap in the water, then water is the polar solvent. তুমি জানো সেখানে এই ওয়াটার হচ্ছে পোলার সলভেন্ট, তাহলে সেখানে পোলারের সঙ্গে পোলারের বন্ডিং হবে, আর এখানে নন পোলারের সঙ্গে নন পোলারের বন্ডিং হবে। তাহলে ওয়াটারটা কি সলভেন্ট? ওয়াটার হচ্ছে একটা পোলার সলভেন্ট। তাহলে এই পোলার সলভেন্টটা কি হবে? তাহলে এই ওয়াটারের সঙ্গে এই পার্টটার বন্ডিং হবে, যেই পার্টটা পোলার লিখেছি। আমি আবার বলে দিচ্ছি, সোপ হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম সল্ট। Fatty acid you can represent by this way. There are two parts. One is called the hydrocarbon part. This is non-polar, and the polar part, negative, positive ions, two poles are there. The polar part. Water is a polar solvent because it produces H plus and OH minus in soap. তাহলে ওই যে পোলার যে পার্টটা এর ওটা ওয়াটারের সঙ্গে বন্ডিং করবে। এই অবধি ঠিক আছে? এই অবধি তোমার ঠিক আছে বুঝতে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ড্রয়িং করে নাও খাতায় একটু আগে। এবারে দেখো স্যার মানে যখন H2O তে H2O তে স্যার পোলার পার্টটা ডিসলভ হয়, পোলারের সঙ্গে পোলারই অ্যাট্রাকশন হবে, তো এটা পোলারের সঙ্গে পোলারের অ্যাট্রাকশন হবে। এবারে কি হচ্ছে দেখো, আমি পুরোটা এখন একে দেখাবো তোমার, তুমি এইটুকু লিখে বুঝে নাও তাহলেই হবে। এবারে দেখো আমরা সোপ কি করি, ফর দ্য ক্লিনিং অ্যাকশন অফ দিস ক্লোথস। তাহলে জামা কাপড় যখন নোংরা হয়, দুটো কারণে নোংরা হয় জামা কাপড়। একটা হচ্ছে যাদের জামা কাপড় নোংরা হয় দুটো কারণের জন্য। নাম্বার 1 কারণটা হচ্ছে বাইরে ধুলোবালি জামা কাপড়ে লেগে যায়, আর নাম্বার 2 হচ্ছে আমাদের বডি থেকে যে ঘাম বেরোয়, যে সোয়েটিং হয়, তখন সেখানে অয়েল থাকে। আমাদের সিবিএসএস গ্ল্যান্ড থেকে একটা ওই সিবাম সিক্রেট করে, দিস অয়েলি সাবস্টেন্স, এটা থাকে। তাহলে জামা কাপড় নোংরা হয় দুটো কারণের জন্য, আমাদের বডি থেকে জিনিস বেরোয়, আমাদের স্কিন থেকে, বা সেখানে ডাস্ট পার্টিকেল লেগে যায়। তাহলে এই ডাস্ট পার্টিকেল অর দ্য অয়েলি সাবস্টেন্স, দিস ইজ দ্য হাইড্রোকার্বন পার্ট, নন পোলার। তাহলে জামা কাপড়ে যে ডার্ট গুলো থাকে, দিস ইজ বেসিক্যালি দ্য হাইড্রোকার্বন পার্ট, এটা থাকে। এবারে যখন আমরা ওয়াশিং মেশিনে কোনো জামা কাপড় দিই, বা যখন আমরা নরমাল বাড়িতে সোপ দিয়ে জামা কাপড় পরিষ্কার করি, সেখানে কি হয়, এই যে তোমার অয়েল আছে, এই অয়েলটা চারপাশে এই সোপ মলিকুলটা একটা অ্যাসোসিয়েশন হয়।
কেমন করে হয় তোমাকে আমি দেখাচ্ছি একে দেখো। তাহলে এইটা হচ্ছে আমার একটা অয়েল ড্রপ, এর চারপাশে সোপ গুলো এরকম করে ঘিরে থাকে। এবার দেখো এই যে তোমার মানে আমি আগেই বলেছি যে একটা অয়েল ড্রপ, এটা তোমার হচ্ছে কি দেখো নন পোলার, নিশ্চয়ই এটা নন পোলার। তো জামা কাপড়ে যে থাকে অয়েল থাকে বা যে সমস্ত ডাস্ট পার্টিকেল গুলো থাকে সেটা তোমার কি থাকে, সেটা নন পোলার পার্ট থাকে, নন পোলার পার্ট সেখানে থাকে। তাহলে দেখো নন পোলারের সঙ্গে নন পোলার অ্যাট্রাকশন হবে। তাহলে যখন তুমি সোপ গুলো দেবে জামা কাপড়ে, যখন সোপ দাও তখন কি হবে, তাহলে এই যে ডাস্ট গুলো নন পোলার, এর হাইড্রোকার্বন পার্টটাও নন পোলার, তাহলে এর সঙ্গে অ্যাফিনিটি ওখানে চলে যায়। আর এই পার্টটা এদিকে থাকে নেগেটিভ হয়ে, মানে সি এই যে ও ও মাইনাস, আমি অনলি লিখেছি ও মাইনাস লিখেছি, পুরোটা লিখলাম না। বুঝে গেছে এটা? বুঝতে এখন বলো বুঝতে পেরেছো কিনা? না স্যার বোঝা যাচ্ছে না, আরেকবার বোঝা যাচ্ছে? না স্যার আর একবার ওই নন পোলার পার্টটা। হ্যাঁ আমি বলছি, ধরো তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ কার হবে, তোমার সঙ্গে নিশ্চয়ই ফ্রেন্ডশিপ শাহরুখ খানের ছেলের হবে না, তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ তারই হবে তোমার প্রপার্টির সঙ্গে যার প্রপার্টি ম্যাচ করে যাবে, তাই না? তো দেখো এখানে আমার এই যে আমি নিয়েছি সোপ নিয়েছি, এই সোপের এই পার্টটা নন পোলার, তাহলে এই পার্টটার সঙ্গে যার প্রপার্টি ম্যাচ করবে তুমি তার সঙ্গে ফ্রেন্ডশিপ বানাবে। তাহলে এই পার্টটা নন পোলার আর এই অয়েলের এই পার্টটা নন পোলার, তাহলে এই সোপের এই পার্টটাই সঙ্গে ফ্রেন্ডশিপ বানাবে কিনা এই পার্টটা ফ্রেন্ডশিপ বানাবে? নন পোলার থেকে স্যার। এই পার্টটা করবে সেটা লিখেছি, আর কিছু লিখিনি। এইটুকু শেখালাম যে যার সঙ্গে প্রপার্টির ম্যাচ সে তার সঙ্গে ফ্রেন্ডশিপ বানাচ্ছে, মানে ওখানে বন্ডটা বানাচ্ছে। স্যার এই ক্ষেত্রে যে সিমিলার টাইপ বন্ড, হ্যাঁ সব ক্ষেত্রে তাই হয়, এখানে চার্জ নেই তো, এখানে চার্জ নেই তো, কিন্তু এই পার্ট এদের তো চার্জ আছে না, তো এই জন্য এই পার্টটার সঙ্গে হচ্ছে, এই পার্টটা চার্জ আমাকে বলছে কি হবে এবার। হ্যাঁ এবারে দেখো এরকম অনেকগুলো সোপ মলিকুল একে চারপাশে ঘিরে ধরলো, এই অনেকগুলো সোপ মলিকুল চারপাশে ঘিরে ধরেছে, সোপগুলোর হাইড্রোকার্বন পার্টটাই ওর সঙ্গে ফ্রেন্ডশিপ বানাচ্ছে, যেহেতু এটা নন পোলার এটা নন পোলার, দিয়ে এরকম করে এই পার্টটা তোমার ও মাইনাস, এই পার্টটা ও মাইনাস, এরকম অনেকগুলো লেগে থাকছে। সো দিস ইজ কল্ড দ্য অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে কি, তোমাদের ফ্ল্যাটে সেখানে অ্যাসোসিয়েশন থাকে, রিকশাওয়ালাদের একটা অ্যাসোসিয়েশন থাকে, যারা ভ্যান চালায় ওদের একটা অ্যাসোসিয়েশন থাকে, টিচারদের অ্যাসোসিয়েশন থাকে, যারা বিজনেস করে তাদের সেখানে অ্যাসোসিয়েশন থাকে, তাই না? অ্যাসোসিয়েশন মানে তাহলে কি বুঝতে পারলাম, অনেকগুলো লোক জমা হয়েছে একটা জায়গায়। তাহলে এই যে তোমার ডার্ক পার্টিকেলটা বা অয়েল ড্রপটাকে চারপাশ থেকে সোপ ঘিরে ধরেছে এরকম করে, তাহলে দেখো এরকম ঘিরে একটা এরকম একটা স্ফেরিক্যাল শেপ হয়েছে এরকম করে দেখতে। দিস ইজ দ্য এক্সাম্পলস অফ অ্যাসোসিয়েটেড কলয়েড, একে আমরা বলি MICELLE, মাইসেলি বলি এটাকে আমরা। এটাই হচ্ছে এক্সাম্পলস অফ অ্যাসোসিয়েটেড কলয়েড, মানে যখন একটা অয়েল ড্রপকে চারপাশ থেকে সোপ ঘিরে ধরে। এবার দেখো ওয়াটারটা কি পোলার, তাই ওয়াটারের সঙ্গে এই এটা মানে এটা এত করে মেখেছি ছোট্ট একটা জিনিস হয়ে যায়, আর এই পাশটা পোলার এই পাশটা পোলার, মানে ওয়াটারটা বাইরের দিকে থাকে। বুঝে গেছো? এখানে স্যার এটা তো এমনিতে তো একটাই মিডিয়াম এর মধ্যে চলছে না, হ্যাঁ মানে এটা না মানে অ্যাকচুয়ালি কি জানো তো, মানে এটা একটা হলো এরকম লক্ষ লক্ষ ফরমেশন, বাট সেম ফরমেশন, সেম ফরমেশন, আর ওই এটার সাথে আবার বাইরে আরেকটা ওয়াটার কানেকশন আছে, ওয়াটার আছে। এ কারোর সঙ্গে বন্ডিং করে নেই না, বাইরে তো ওয়াটার আছে। ধরো এখানে এরকম একটা মাইসেলি ফরমেশন হলো, আবার একটা অয়েল ড্রপকে চারপাশে ঘিরে ধরেছে এরকম করে। আর স্যার এই মানে এই দুটোর ওয়াটারের লিংকেজ থাকবে না, এগুলো সব ঘুরছে ওয়াটারের মধ্যে, এই একটা গোল ঘুরছে ওয়াটারের মধ্যে, যেরকম করে আমরা ওই মিহিদানা ছাঁকি, তেলের মধ্যে মিহিদানা ছাঁকি দেখেছো, ময়লাগুলো ছাঁকে যে সেখানে মিহিদানা গুলো দিয়ে দেয়, সব জলের মধ্যে ঘুরতে থাকে, মানে তেলের মধ্যে ওরকমই গোল গোল করে ঘুরছে চারপাশে। এগুলো তোমার ক্লোজের মধ্যে হচ্ছে ফরমেশন। বলছি এবার রিমুভ কিভাবে করবে তুমি, তাহলে দেখো এইগুলো তোমার অনেকগুলো এরকম করে মিসেল ফরমেশন হলো, মানে এগুলো হচ্ছে পুরো এরকম সার্কেল সার্কেল ঘুরে ঘুরছে চারপাশে, আর মাঝখানে সব ওয়াটার আছে, এই সব বাইরে সব ওয়াটার আছে চারপাশে, ভেতরে কিন্তু কিছু ওয়াটার নেই। তাহলে এইগুলো সব মাইসেলি ফরমেশন হলো, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড কলয়েড, তার মানে যেখানে অনেকগুলো সোপ মলিকুল একটা অয়েল ড্রপ ঘিরে থাকছে, সেখানে একটা অ্যাসোসিয়েশন হয়ে একটা অ্যাসোসিয়েটেড কলয়েড হয়েছে। বুঝেছো?
আচ্ছা, এবার তুমি কি করে পরিষ্কার করবে, কি করে? এগুলো তো জামা কাপড় অলরেডি ঢুকে আছে আমার মধ্যে, কিভাবে পরিষ্কার করবে? সো এই জন্য সেখানে দেখো, যখন তুমি ওয়াশিং মেশিনে জামা কাপড় পরিষ্কার করো, সেখানে দেখবে ওয়াশিং মেশিনে ডেইলি ওয়াশ, এই ওয়াশ লেখা থাকে। তো সেখানে যখন তুমি সবকিছু দিয়ে দাও, সেখানে ওরা একবার স্পিন করে, এর সঙ্গে সোপকে মিক্সিং করায়, একবার রিঞ্চ করে, একবার সেখানে অনেক ধরে ঘোরায়, বা সেখানে ধোপি ঘাটে ধোপাগুলো পিটিয়ে পিটিয়ে বের করে লাঠি দিয়ে, দেখেছো তো? ধোপি ঘাটে ওরা একটা জামা কাপড় নিয়ে পরিষ্কার করে বালতির মধ্যে সোপ দিয়ে ধরে ধরে পেটায় পাথরের উপরে, পিটিয়ে পিটিয়ে লোকে বের করে এই নোংরাগুলোকে। হ্যাঁ, ওরা পাথর উপরে পেটায় ধোপি ঘাটে। ধোপি ঘাটে কেউ গিয়ে দেখবে সেরকম করে, বা ওরা কি করে জামাগুলোকে একটা বড় লাঠিতে পিটিয়ে পিটিয়ে বের করে নোংরাগুলো, নোংরাকে বার করে পিটিয়ে। ও, এটা হচ্ছে তোমার মাইসেলি ফর্মেশন হলো। যখন এই অ্যাসোসিয়েটেড টরয়েড বা মাইসেলি ফর্মেশন হলো, ফর দ্যাট ওয়ান স্পেসিফিক টেম্পারেচার রিকোয়ার্ড, যেই টেম্পারেচারের উপরে এই মাইসেলিটা ফর্মেশন হয় তাকে আমরা বলি ক্রাফট টেম্পারেচার, CRAFT, ক্রাফট টেম্পারেচার। হোয়াট ইজ ক্রাফট টেম্পারেচার? ডেফিনেশন লেখো, ক্রাফট টেম্পারেচার ডেফিনেশন লেখো। The temperature above which these micelles are formed. The temperature above which the micelles are formed, this temperature is called Kraft temperature. যেই টেম্পারেচারের উপরে এই মিসেল ফর্মেশন হয় তাকে আমরা বলি ক্রাফট টেম্পারেচার। স্যার মিসেলের জন্য কি হবে ডেফিনেশন? হ্যালো স্যার, হ্যালো স্যার, বলো, স্যার মিসেলের জন্য কি হবে ডেফিনেশন? ফিনিশিং দেবে? কি ফিনিশিং দেবে বাহ, বলো? স্যার আমি বলছি মিসেলের জন্য কি ডেফিনেশন হবে? না, কোনো ডেফিনেশন কিচ্ছু লিখতে হবে না, তুমি শুধু খালি এক্সাম্পল লিখবে মিসেল, আর কিচ্ছু না। কোনো ডেফিনেশন পড়তে হবে, শুধু এই ডেফিনেশন লেখো, the temperature above which micelles are formed, this is called the Kraft temperature. আরেকটা লেখো CMC, এটা মানে critical micellization concentration। বা এটা লিখতে পারো মিসেল কনসেন্ট্রেশন, একে CMC বলে। The temperature above which the micelles are formed, this is called critical micelle concentration। যেই টেম্পারেচারের উপরে হয় তাকে আমরা বলি ক্রাফট টেম্পারেচার, আর যেই কনসেন্ট্রেশনের উপরে এটা ফর্মেশন হয় তাকে আমরা বলি CMC অর ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন। তাহলে এক্সাম্পল বুঝতে পারলে এটা ফর্মেশন হলো, বেসিক্যালি দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য সোপ মলিকিউলস। তোমাকে কোনো ডেফিনেশন লিখতে হবে না এটা নিয়ে। স্যার CMC का डेफिनेशन। The temperature, the concentration above which the micelles are formed, মানে যেই টেম্পারেচারের উপরে হয় তাকে বলে ক্রাফট টেম্পারেচার, আর যেই কনসেন্ট্রেশনের উপরে এটা ফর্মেশন হয় তাকে বলে মিসেল। এই আবার কি কথা, তুমি দেখবে যখন তুমি একটা জলের মধ্যে সোপ অ্যাড করো, সেই সোপের একটা পার্সেন্টেজ লাগে, তো না হলে তো ফোম ফর্মেশন হবে না। ওই কনসেন্ট্রেশনটাই বলছি সিএমসি, মানে যেই কনসেন্ট্রেশনের উপরে এই অ্যাকুমুলেশনটা হচ্ছে, এই অ্যাসোসিয়েশনটা হচ্ছে, দিস কনসেন্ট্রেশন ইজ কল্ড দা সিএমসি অর ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশন নিচে এটা ফর্মেশন হবে না, জামা কাপড় পরিষ্কার হবে না, তার মধ্যে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি অ্যাড করতে হবে। ব্যাস, আমার একটা টাইপগুলো সব বলা হয়ে গেল, ডান। আমরা নেক্সট পড়বো এখন প্রিপারেশন অফ কলয়েড। ভীষণ ইম্পর্টেন্ট দুটো টপিক পড়াবো, দুটো জাস্ট পড়াবো, প্রিপারেশন অফ কলয়েড আর প্রপার্টি অফ কলয়েড, যেটা বুঝা গেছে। এটা আমাকে এটা বলে আছে শেষ করতেই হবে, তোমরা শুধু ভালো করে শুনতে থাকো। আমি কিন্তু একটা অনেকবার বুঝিয়ে দেবো, না বুঝতে পারলে তোমরা কিন্তু বলতে পারবে না স্যার হু করে সিলেবাস শেষ করছি। আমি কিন্তু একদম হু করে সিলেবাস শেষ করছি না, তোমরা বুঝতে পারছো কিনা বারবার জিজ্ঞেস করছি, কিন্তু বুঝতে না পারলে আমাকে বারবার বলবে, আমি অনেকবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু বাড়িতে অনুগ্রহ করে বাড়িতে পড়বে আজকে। তুমি যদি আজকে গিয়ে বাড়িতে না পড়ো তাহলে কিন্তু আমার কোনো ক্ষমা তোমায় বোঝানো, তুমি ভুলে যাবে একদম, এটা স্বাভাবিক মানুষ পক্ষে বলা। স্যার অ্যাডপশন আর অবজর্পশন কবে পড়াবেন?
তুমি এইটুকু বোঝো, আমি তোমাকে সব পড়ে দেবো, তোমাদের যা ক্লাসে আমি আমার সিলেবাস সেটা তো আমার, তুমি এইটুকুই পড়ো, অ্যাডজর্পশন একদম সব তোমাকে বুঝিয়ে পড়িয়ে দেবো। মোবাইল সব রেখে দাও। নেক্সট দেখো, প্রিপারেশন অফ কলোয়েড। প্রিপারেশন অফ কলোয়েড তোমাকে একটা আমি বলছি, সেটা হচ্ছে পেপটাইজেশন। পেপটাইজেশন এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকবে। পেপটাইজেশন, সো পেপটাইজেশনটা কি জিনিস? ওয়ান প্রিপারেশন ওয়ে অফ কলোয়েড। দেখো প্রিপারেশন অফ কলোয়েডটা লিখেছি পেপটাইজেশন, তাহলে পেপটাইজেশনটা কি? প্রিপারেশন অফ কলোয়েডের প্রসিডিউর। সো পেপটাইজেশন মিন্স, ডেফিনেশন খাতা লেখা হবে, এটা ডেফিনেশন করতে লাগবে। The process by which freshly prepared precipitate. Definition of peptidization: the process by which freshly prepared precipitate transfer into colloid. Freshly prepared precipitate transfer into colloid. The process by which freshly prepared precipitate transfer into colloid by addition of suitable electrolyte. By addition of suitable electrolyte. তারপরে কি বললাম? ডেফিনেশনটা একবার অ্যাডিশন অফ কি বললেন? তোমাকে তার ডেফিনেশন কি বললাম তোমাকে বুঝিয়ে দিলাম আরেকবার। The process by which the freshly prepared precipitate transfer into colloid by addition of suitable electrolyte. দেখো আমি এখানে একটা প্রেসিপিটেট লিখছি, আমরা এরকম একটা প্রেসিপিটেট পেলাম, ফেরিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেট। এর কালারটা কি কালার? আমরা পড়েছি এটা ইয়েলো কালার প্রেসিপিটেট হয়। আমরা দেখেছি যে যখন আমরা দেখেছি রাস্তাঘাটে যেখানে জলের ওয়াটার লগিং থাকে সেখানে কেমন হয়ে যায়, আমরা বলি কি আয়রন আছে জলে, বলি কি না? তো আমরা ইন আওয়ার ডেইলি লাইফ যখন আমরা সেখানে কোনো একটা মানে ট্যাপ কল ব্যবহার করি বা কোথাও দেখি যে সেখানে একটা ইয়েলো একটা ব্যাপার হয়ে গেছে জায়গাটায়, তখন আমরা নরমাল ভাবে কি বলি? কি জলে আয়রন আছে। সো দিস আয়রন ইজ বেসিক্যালি দ্য ফেরিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেশন ইন দ্য ওয়াটার। এটা হচ্ছে প্রেসিপিটেশন। এটা কি কালার? ইয়েলো কালারের বা ব্রাউনিশ প্রেসিপিটেটের ফর্মেশন হয়। এটা হচ্ছে একটা ফ্রেশলি প্রিপেয়ার্ড প্রেসিপিটেট। ফ্রেশলি প্রিপেয়ার্ড প্রেসিপিটেট আমরা এই প্রেসিপিটেটটাকে ট্রান্সফার করব কলোয়েডে। এই প্রসিডিউরটার নাম হচ্ছে পেপটাইজেশন, যেখানে আমরা এই প্রেসিপিটেটকে কনভার্ট করব কলোয়েডে। কিন্তু এই প্রেসিপিটেটটাকে আমি কি করে কলোয়েডে কনভার্ট করব? বাই অ্যাডিশন অফ সুইটেবল ইলেক্ট্রোলাইট। Why the term is, why not electrolyte? Why the suitable electrolyte? কারণ দেখো এই প্রেসিপিটেটের মধ্যে যে আয়ন গুলো আছে, এখানে কি আয়ন আছে? Fe3+ and OH-। এই আয়নের সঙ্গে সেম আয়ন একটা অ্যাড করতে হবে এখানে অ্যাজ ইলেক্ট্রোলাইট। এখানে প্রেসিপিটেটের মধ্যে যে আয়নগুলো আছে এই আয়নের সেম আয়ন একটা ইলেক্ট্রোলাইট আমাকে এখানে অ্যাড করতে হবে, না হলে কিন্তু হবে না। কেন হবে না সেটা বলছি আমি মনে করব। তাই লিখেছি সুইটেবল ইলেক্ট্রোলাইট। এটা একটা কি? এটা একটা ইলেক্ট্রোলাইট, এটা একটা তোমার হচ্ছে ইলেক্ট্রোলাইট। এবারে এখানে কি হবে দেখো, এই প্রেসিপিটেটটা ধরো এটা হচ্ছে প্রেসিপিটেটটা, এটা হচ্ছে প্রেসিপিটেটটা, এটা মানে FeOH এর হোল 3। নিশ্চয়ই প্রেসিপিটেট মানে সলিড, প্রেসিপিটেট মিন্স তো সলিড। তাহলে এই সলিডটার আউটার সারফেসে, এই সলিডটার আউটার সারফেসে ওই Fe3+ আর Cl- আয়নের মধ্যে কোনটা অ্যাডজর্ব হবে? যেটা কমন আয়ন, যেটা কমন আয়ন, তাহলে কোনটা অ্যাডজর্ব হবে? তাহলে এই আউটার সারফেসে এসে এরকম করে Fe3+ আয়নগুলো লেগে যাবে। তাহলে আউটার সারফেসে লাগবে Fe3+ আয়নগুলো। একে আমরা বলছি সিলেক্টিভলি অ্যাডজর্ব। একে বলছি আমরা সিলেক্টিভ অ্যাডজর্ব। এটা মানে কি? দেখো আমি এখানে বললাম অ্যাডজর্পশন, মানে হচ্ছে এই আউটার সারফেস লেগে গেছে, একে আমরা অ্যাডজর্পশন বলি। এবারে সিলেক্টিভ কেন? FeOH এর হোল 3 যাকে তাকে সিলেক্ট করে না, অনেক দেখাশোনার পরে পরীক্ষা নিরীক্ষার পরে একজনকে সিলেক্ট করলো, তাই বলেছে সিলেক্টিভলি অ্যাডজর্ব। বুঝেছো? কষ্ট হচ্ছে বুঝতে?
কষ্ট হচ্ছে। তাহলে দেখো এখানে ফেরিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেট এই আউটার সারফেসে Fe3+ আয়নকে অ্যাবজর্ব করলো, একে বললাম সিলেক্টিভ অ্যাবজর্পশন। এবারে যখন এই প্রেসিপিটেটটার আউটার সারফেসে এই প্রেসিপিটেটটা হচ্ছে APOH এর হোল 3, এই আউটার থার্ড ব্র্যাকেট জানা হয়, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেট কেন দিলাম? কারণ এটা আউটার সারফেসে দেখাচ্ছি Fe3+ আয়নটা অ্যাবজর্ব হলো। অ্যাবজর্ব হওয়ার পরে ওই প্রেসিপিটেটটা হয়ে গেল কিন্তু কলয়েড, একে আমরা বলছি ফেরিক হাইড্রোক্সাইড সল্ট। কি কাজে লাগে? প্রিপারেশন অফ কলয়েড হলো, কি কাজে আমি পরে বলবো, আগে প্রিপারেশনটা করতে দাও। তাহলে দেখো পেপটাইজেশনটা কি করলাম, যে কোনো প্রেসিপিটেটকে আমি সেখানে এরকম একটা সুইটেবল অ্যাড করব ইলেক্ট্রোলাইট দিয়ে বানাবো কলয়েড, এবং সেখানে তার আউটার সারফেস এরকম করে আয়নটা অ্যাবজর্ব হবে। একে বলে সিলেক্টিভ অ্যাবজর্ব, যাকে তাকে সিলেক্ট করবে না, স্পেসিফিক্যালি একটা কমন আয়নকে অ্যাবজর্ব করবে। এটা হচ্ছে আমার ফেরিক হাইড্রোক্সাইড, একে বলছি ফেরিক হাইড্রোক্সাইড সল্ট, কলয়েড বানালাম এখানে। আমাকে বলো তো এখন এই ফেরিক হাইড্রোক্সাইড সল্টটার কি চার্জ? +3। এই যে 3+ চার্জ, তাই এটা হচ্ছে পজিটিভলি চার্জ কলয়েড। তাহলে কি কলয়েড লিখে রাখো, পজিটিভলি চার্জ কলয়েড। তাহলে দেখো একটা কলয়েডের কি চার্জ হচ্ছে সেটা কে ঠিক করে দিচ্ছে? বাইরের যে Electrolyte। কমন ইলেকট্রন। হ্যাঁ, তার মানে একটা কলয়েডের কি চার্জ হচ্ছে দ্যাট ডিপেন্ডস অন ডিউরিং পেপটাইজেশন what ion get adsorbed on the outer surface, কোন আয়নটা সেখানে আউটার সারফেসে অ্যাবজর্ব হচ্ছে ফ্রম দা ইলেক্ট্রোলাইট তার উপর ডিপেন্ড করছে। এখানে কোনো ডাউট আছে জিজ্ঞেস করার? তোমাকে আমি আরো 3-4টা দেখাবো, তুমি ক্লিয়ার হবে। আর তুমি এই ইলেক্ট্রোলাইটটা নিজে থেকে চয়েস করতে পারবে, চয়েস তো তোমারই, তুমি চয়েস করতে পারবে কি ইলেক্ট্রোলাইট। স্যার, হ্যাঁ বলো। তো পেপটাইজেশনের যে ডেফিনেশনটা বলেছো আরেকবার একটু বলবে? The process by which freshly prepared precipitate transfer into colloid by addition of suitable electrolyte. Freshly prepared precipitate transfer into colloid by addition of suitable electrolyte. এই দেখো freshly prepared precipitate convert to colloid by addition of electrolyte. আর এই ইলেক্ট্রোলাইটটাকে হতে হবে স্পেসিফিক, যেখানে সিলেক্টিভলি অ্যাবজর্ব হবে। ক্লিয়ার? আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি এখানে এই প্রেসিপিটেট পেপটাইজেশনের প্রসিডিউর। ধরো বললাম সিলভার আয়োডাইড একটা প্রেসিপিটেশন, এটা একটা প্রেসিপিটেট, আমরা জানি না প্রেসিপিটেট হয়, এটা নাম কি ফেরিক সিলভার আয়োডাইড। তুমি আমাকে বলো তো, যে কোনো নাম বলো, তুমি নিজেই বলো, কিছু মুখস্থ করতে হবে না এগুলো। আমাকে তুমি বলো যে আমি কি নেবো ইলেক্ট্রোলাইট যেটা এর সঙ্গে কমন আয়ন থাকবে। সিলভার ক্লোরাইড। আচ্ছা, একজন বলেছে এখানে সিলভার ক্লোরাইড নেবেছে, আরেকজন বলো কি নেবে? ধরো আমি এখানে না সিলভারটা তো নিলাম, আর একটা অন্য টাইপের বলো, অ্যানায়নটা শুধু কমন করে বলো। সিলভার নাইট্রাইট। তো আমাদের সিলভারটা কমন হয়ে গেল, ও তো সিলভারটা কমন হয়ে গেল, তুমি আই এর সঙ্গে কমন করে বলো। হ্যাঁ এই তো, সোডিয়াম আয়োডাইড নাও। স্যার NaCl। NaCl নাও, তো ভালো ঠিক আছে, NaCl নাও। তাহলে দেখো এই যে AgCl আছে এখানে, তুমি বলি না আমি কিচ্ছু নেব না, AgCl নেব না, আমি এখানে বলবো ধরো আমি এখানে নিলাম সোডিয়াম ক্লোরাইড না, তাহলে কি হবে? তাহলে হবে না, কারণ দেখো তুমি যার সঙ্গে সারা জীবন থাকবে দেখে নাও তোমার সঙ্গে তার কি মিল আছে। তুমি যার সঙ্গে অ্যাডজর্পশন করবে দেখে নাও তোমার সঙ্গে মিল কিছু আছে কিনা, তাহলে থাকতে পারবে না, যাকে বলে সিলেক্টিভ অ্যাডজর্পশন হবে না। সিলেকশন ঠিক করে করো শুরু থেকে, সিলেকশনের গন্ডগোলে সমস্যা। আচ্ছা তাহলে দেখো তুমি এখানে কি নেবে, তাহলে সিলভার কি নেবে, ক্লোরাইড নিচ্ছ। আচ্ছা নাও, তাহলে দেখো এই যে তোমার প্রেসিপিটেটটা আছে তুমি এখানে নিচ্ছ AgCl, তাহলে আমাকে বলো দেখি এখানে কি হবে। এই AgI যেটা আছে, এই AgI কাকে নেবে? আমি এরকম অবলিক দিয়ে লিখছি, Ag+ কে লিখছি এখানে, Ag+ কে নিল। তাহলে এই প্রেসিপিটেটটা তার আউটার সারফেসে সিলেক্টিভলি অ্যাবজর্ব করলো Ag+। এটা কি হলো? সল হয়ে গেল, বুঝতে পারছো না?
এটা সল হলো, স্যার জলই তো হুম জলই তো সল হলো, তার মানে এটা আমার হচ্ছে পজিটিভলি চার্জ, এটা হলো আমার পজিটিভ চার্জ, এটা কি চার্জ হলো বলো, পজিটিভ পজিটিভ পজিটিভলি চার্জ হলো কিনা বলো। এটা কি খুব কষ্ট মুখস্থ করতে হচ্ছে? এবার তুমি নিয়েছো NEI নিয়েছো, তাহলে AGI NEI থেকে কোন পার্টটাকে দেবে, I মাইনাস কে দেবে। তাহলে দেখো এখানে AGI এখন দেখো I মাইনাস কে অ্যাডজর্ব করলো, তাহলে দেখো একে কিন্তু বলছি আমরা সিলভার আয়োডাইড সল, আমরা একেও বলছি সিলভার আয়োডাইড সল, বাট দিস ইজ নেগেটিভ চার্জ। তাহলে চার্জটা কি হচ্ছে একটা কলয়েড, কলয়েডের কি চার্জ দ্যাট ডিপেন্ডস অন, স্যার কিন্তু ওদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়েছে না অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরাইড, ও আচ্ছা আচ্ছা ক্লোরাইড নেবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড as नहीं होगा তাহলে কি করে হবে, তো এক আর হয়ে যাচ্ছে। कॉमन न्यूट्रिनो তাহলে আমার দেখো আমার কলয়েডের কি চার্জ হচ্ছে সেটা কিন্তু এর উপর ডিপেন্ড করছে, সিলেক্টিভলি অ্যাডজর্ব করে। ক্লিয়ার হলো এটা? এটা হচ্ছে আমার প্রিপারেশন অফ কলয়েড, পেপটাইজেশন এন্ড দ্য অরিজিন অফ চার্জ অফ কলয়েড। আমরা এখান থেকে বুঝতে পারলাম কলয়েডের কি চার্জ, অরিজিনটা কিভাবে চার্জটা এলো। কে কে বুঝতে পারোনি বলো। আজকে আমার ক্লাসের পরে রাত্রির মধ্যে যখন ঘুমাতে যাবে তার আগে কিন্তু পড়ে ঘুমাবে, না হলে যদি ভাবো 2-3 দিন পরে পড়বে তাহলে সব ভুলে যাবে। একটু সময় দিলাম, লিখে নাও। Yes. পানি পাস্তা সে করে অর্গানিক করা হ্যাঁ এটা থেকে বেটার আমার তো প্ল্যান লেখা আছে, তোমাদের কাছে প্ল্যানার তো আছে, গ্রুপে শেয়ার করে দেখোনি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ কলয়েড। এটা কিছু বলার নেই, আমি জাস্ট একটা প্রসিডিউর বলতে, তার হচ্ছে ব্রেডিক্স আর্ক মেথড। সাইন্টিস্টের নাম হ্যাঁ ব্রেডিক্স মেথড। এখানে সি নেই, ব্রেডিক্স মেথড। এ কি বলেছে দেখো, এখানে একটা নিয়েছি ভোল্টামিটার, একটা নিয়েছি ভোল্টামিটার নিয়েছি আমরা। হ্যাঁ বাড়িতে দেখবে মা দিদা দাদু এরা বলে যে আমাদের বাড়িতে আমরা গরিব লোক, তো সেখানে সিলভার আছে কিন্তু আমাদের গোল্ড পরার সামর্থ্য নেই। লোকজন অনেক গোল্ড পরে ঘুরছে রাস্তাঘাটে, আমাদের তো গোল্ড নেই বাড়িতে, তাই সেখানে আমরা সিলভার অর্নামেন্ট লোকে নিয়ে সেখানে আমরা গোল্ড প্লেটেড করে বলে কিনা লোকজন বলে, তারা এই কথাই বলে যে সেখানে দেখো রূপোর উপরে সোনার জল দিচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি গোল্ড প্লেটেড অর্নামেন্ট। এই যে গোল্ড প্লেটেড মানে কিন্তু সোনার জল, মানে হচ্ছে গোল্ড সল, মানে কি বলতো গোল্ড সল। সেটা কি করে বানায়, গোল্ড কি জলের মধ্যে দিলে কি সলেবল হবে? এই ব্রেডিং করে দেখিয়েছে যে ওয়াটারের মধ্যে গোল্ডকে দিয়ে ডিজলভ করে গোল্ড সল বানাচ্ছে। দেখো এখানে একটা নিয়েছে কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে এমন টেম্পারেচার মেইনটেইন করেছে এখানে এরকম একটা থিকনেসের একটা আইসের কোটিং হয়ে গেছে। এটা আইস, এটা কিন্তু আইস, মানে এই কন্টেইনারের একটা লেয়ার পুরো এরকম আইস ফর্মেশন হয়ে আছে এই কন্টেইনারটা, আর এর মধ্যে একটা আইস কোল্ড ওয়াটার আছে। এটা হচ্ছে আইস, আর এই ভিতরে তোমার আছে আইস কোল্ড ওয়াটার। আইস কোল্ড ওয়াটার মানে আইসের মধ্যে ওয়াটার দিয়ে কোল্ড। আচ্ছা এবারে এখানে আমি ইলেকট্রোলাইসিস করব, মানে এই ব্রেডিং করেছে কি করেছে, দুটো এরকম দেখো ইলেকট্রোড নিয়েছে, দুটো ইলেকট্রোডে যেরকম কানেকশন করে ক্যাথোড অ্যানোড কানেকশন করেছে, এবং এই ইলেকট্রোডটা হচ্ছে গোল্ড মেড, এটাও গোল্ড মেড এটাও গোল্ড মেড। সো টু ইলেকট্রোডস আর গোল্ড মেড। এখানে যে কারেন্টের যে ফ্লোটা দিচ্ছে এখানে সেটা কিন্তু অনেক হাই ভোল্টেজ দিয়ে এখানে টেম্পারেচার ক্রিয়েট করছে প্রায় নিয়ার অ্যাবাউট
1500 to 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই টেম্পারেচার এত বেশি হিট হয় বলে সেখানে আমি ওয়াটারটাকে এত আইস কোল্ড রাখতে হয়েছে বা এখানে আইসের কোটিং দিতে হয়েছে, নাহলে এখানে মানে বাস্ট হয়ে যায় চেম্বারটা। তো এত বেশি হাই টেম্পারেচার ইলেকট্রিক কারেন্ট পাস করিয়ে এই গোল্ডটা তখন এই ওয়াটারের মধ্যে কিছুটা ডিজলভ হয়ে যায়। এই ওয়াটারের মধ্যে গোল্ডটা ডিজলভ হলো, দেন উই আর গেট দ্য গোল্ড সল্ট, যেখানে মিডিয়ামটা হচ্ছে ওয়াটার, বারবার ডিসচার্জ করে, বারবার অনেকবার ধরে বল, গোল্ডটা হচ্ছে তোমার ফেস আর ওয়াটার হচ্ছে মিডিয়াম। অনেক টেম্পারেচার প্রায় 1500 ডিগ্রি বলছি এটা তো কিছু ক্ষণের মধ্যেই তো পুরো গরম হয়ে যাবে। এই চেম্বারটার মধ্যে মেইন রাখা থাকে একটা জায়গায় যে কন্টিনিউয়াস থেকে মানে ওই মানে করে জলটা ইভাপোরেট হয়ে যাবে না? হবে না ওরকম করে বানায়। আমি এখানে জাস্ট সিম্পল জাস্ট স্ট্রাকচারটা এঁকেছি, যখন ওটা বানাতে এরকম করে সরি বানান একটা সিস্টেম মেইনটেইন করে করে। তো এটা তো প্রসিডিউর, কিছু বোঝা যাচ্ছে এটা? জাস্ট এইটুকু নামটা স্যার আরেকবার পুরো সেটআপটা একটু ডেসক্রাইব করুন না স্যার। একটা বালতি বাড়ি তোমার আছে, বালতি আছে, হ্যাঁ বালতির মধ্যে জল নাও, বরফ নাও, দুটো গোল্ড ওয়্যার ঢুকিয়ে দাও, হাই ভোল্টেজ কারেন্ট দাও, দিয়ে কারেন্টের সুইচ দাও, বন্ধ করো, সুইচ দাও, বন্ধ করো, গোল্ডটা ওয়াটারে ডিজলভ আস্তে আস্তে হবে। বুঝেছো? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল বানানো ফিজিক্স। ওইটা স্যার ট্রায়াঙ্গেলের মতো ওইটা গোল্ড ওয়্যার আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো কানেকশন দিয়েছি গো, এগুলো ইলেকট্রোড দিয়েছে এখানে আমরা, ঠিক আছে? গোল্ড ওয়্যার কোথায় আছে স্যার? হ্যাঁ বলো কি বলছো? গোল্ড ওয়্যার কোথায় আছে স্যার? কোনটা আছে গোল্ড ওয়্যার? এই যে গোল্ড ওয়্যার, गोल्ड वायर। गांधी के पास तो नहीं है, गांधी तो सिल्वर को सोना लगा के, लेकिन उसके लिए भी तो सोना वो कहां से? No, that is done within industry. So you are going there in the industry, that is the shop. पैसा लगता है। So this is not so much costly. So if the gold ornament is 50,000, so the silver is only 2,000. गोल्ड का तो दाम कम है सर। 50,000 is done. So then you just only cost. अब कोयले की तरह ज्यादा मिलता तो रास्ते पे गोल्ड पड़ा हुआ है। স্যার ভিতরে ছিল আইস কোল্ড ওয়াটার না? হ্যাঁ ice cold water. Next heading down, properties of colloid. ओ यस। Next heading down, properties. इसीलिए बोल रहा हूं कम पेन से लिखा है। Properties of colloid, number 1 এখানে লেখো Tyndall effect. Tyndall effect এটা কি হয় তুমি জানো? যে ধরো তুমি একটা অনেকটা ডেন্স ফরেস্টে চলে গেছো, যেখানে সানলাইট ঠিক করে পাস করছে না, তখন দেখবে যে যখন একটা মানে ট্রির ভেতর যখন সানলাইট পাস করে, সো দেন দ্য সানলাইট পাথওয়ে ভিজিবল। বা যখন আমরা ঘরে বসে থাকি অন্ধকার ঘরের মধ্যে, দেখবে সেখানে একটা হোল থাকে, যখন সেই হোল দিয়ে লাইটটা পাস করে, তো সেখানে ওই डास्ट पार्टिकलेর মুভমেন্ট দেখা যায়। তাহলে ডাস্ট পার্টিকেল যে থাকে এখানে ঘরের মধ্যে ঘুরছে, তাহলে সানলাইটটা এখানে এসে স্ক্যাটারিং করে, তখন তুমি দেখতে পাও এটা মানে স্ক্যাটারিং করে যায় এটা। মানে বেসিক্যালি হোয়াট ইজ Tyndall effect? The scattering of light. লেখো the scattering of light by the dispersed phase of colloidal medium. Tyndall effect কি বললাম? The scattering of light by the dispersed phase of colloid. The scattering of light by the dispersed phase of colloid. This is called the Tyndall effect. এই এফেক্টের জন্যই যখন স্ক্যাটারিং হয় তখন তুমি পার্টিকেলটাকে দেখতে পাও। অন্ধকার ঘরের মধ্যে একটা হোল থাকবে, দেখতে পাই যে যখন যেখানে সানলাইট এন্টার করে সেখানে মনে ধুলো উঠছে, এখানে আমি ভালো জায়গায় বসে আছি, বাট এভরিওয়্যার দ্য ডাস্ট পার্টিকেলস আর দেয়ার। সো দিস ইজ Tyndall effect. ওই একটা লাইন পড়তে হবে, কিছু পড়তে হবে। নাম্বার 2 লেখো ব্রাউনিয়ান মুভমেন্ট। वो तो जले है। What is the lycopodium powder here? Brownian movement or Brownian motion. দেখো সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন একজন বায়োলজিস্ট ছিল। ও একদিন কি করেছে, একটা গ্লাসের মধ্যে ওয়াটার নিয়েছে, আর ওর মধ্যে কিছু পোলেন গ্রেইন from collecting from the hibiscus rhodesiensis, from the java pole hibiscus. So pollen grains are moving like this way. This is moving haphazardly, zigzag movement, entropy getter, entropy increases. So this is the Brownian movement. So for the definition, the zigzag movement, right here copy, the zigzag movement of the dispersed phase
zigzag movement of the dispersed phase particle in the dispersion medium. Zigzag movement of dispersed phase in dispersion medium. This is called the Brownian movement. ওই dispersed phase এর পার্টিকেল গুলো কলয়েডের মিডিয়ার মধ্যে অনেক ঘুরছে জিগজ্যাগ মুভমেন্টে, এটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। মানে দেখেছে রবার্ট ব্রাউন মাইক্রোস্কোপে যে ওই পোলেন গ্রেন গুলো জিগজ্যাগ মুভমেন্ট করে ঘুরছে। ঠিক আমরা যেটা পড়েছি যে যেটা তোমার ওই র্যান্ডমনেস যেটা হয় এন্ট্রপি অফ দিস মলিকুলস, এই মুভমেন্ট ব্রাউনিয়ান মোশনেই তো ওইটা হয় না যে ধরুন রুমের একটা কর্নারে পারফিউম মারলে ওইটা ছড়াতে ছড়াতে যে ঘুরে আসে। হ্যাঁ, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি দা প্রসেস দ্য ডিফিউশন, আর ডিফিউশনের জন্য সেখানে ব্রাউনিয়ান মুভমেন্টও কাজে লাগছে। আচ্ছা, হোয়াট দ্য কজ অফ ব্রাউনিয়ান মুভমেন্ট? ধরো আমার এই যে পার্টিকেলটা আছে আর এই যে পার্টিকেলটা আছে, তুমি ফিজিক্সে পড়েছো দুটো পার্টিকেল যদি কলিশন হয়, ইফ দ্য কলিশন ইজ পারফেক্টলি ইলাস্টিক কলিশন, আফটার দ্য ইলাস্টিক কলিশন কিন্তু এদের কিচ্ছু হবে না, যা ছিল তাই থাকবে। তার মানে দেখো এই যে মুভমেন্ট পড়ছে পার্টিকেলস গুলো, এটা কিন্তু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে। মানে কি, ধরো এর যা স্পিড এর তার থেকে বেশি, তাই তো মুভমেন্ট, না তো একসঙ্গে পুরো সেটেল হয়ে আসলে বসে যাবে। তাই এদের মধ্যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য মুভমেন্ট, আনইকুয়াল বোম্বার্ডমেন্ট হচ্ছে। মানে ইকুয়াল বোম্বার্ড হলে কিন্তু ব্যাপারটা নিউক্লিয়ার হয়ে আর মুভমেন্ট করবে না, সেটেল ডাউন হয়ে যাবে। কিন্তু এখানে একটা পার্টিকেল ছোট, একটা পার্টিকেল বড়, একজনের বেশি মোশন একজনের কম মোশন থাকলে এখানে অনেকক্ষণ ধরে মারামারি করতে পারবে। ধরো এখানে একটা ঘরের মধ্যে কিছু লোকজন আছে সবাই একদম স্ট্রং, তাহলে মারামারি তো অনেকক্ষণ ধরে চলবে। ধরো একটা নাকি অনেকক্ষণ চলবে কিনা বলো, একটা মোটা লোক একটা সরু লোক, কিছুক্ষণ পরে মোটা লোকগুলো সরুগুলোকে মেরে ফেলে ঝগড়া করে। হ্যাঁ, তাই হয় না? না, তাই হয় না। মানে যারা স্ট্রং ধরো থাকে তারা তো, যারা একটু ছোটখাটো লোক তাদেরকে মেরে উড়িয়ে দিল, তো সে সব ঝগড়া থেমে গেল। আমাকে বলো টিন্ডাল আর ব্রাউনিয়ান তুমি এক লাইনে পড়বে, আর বেশি কিছু পড়বে না, একটা লাইন করে পড়বে। ব্রাউনিয়ান মুভমেন্ট ডেফিনেশন, টিন্ডালের ডেফিনেশন। নেক্সট প্রপার্টি নাম্বার 3। এরপর দেখো আমরা পড়বো ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস দেখো এগুলো কিছু কঠিন কিছু নয়, আমরা যা যা পড়েছি এরকম ইলাবোরেট করছি এখানে। দেখো ইলেকট্রোফোরেসিস, দেখো তো আমরা পড়েছি আগে ইলেকট্রোলাইসিস পড়েছি আমরা, এখানে বলেছে ইলেকট্রোফোরেসিস। এটা মানে ধরো তুমি একটা কলয়েড নিয়েছো, তোমাকে আমি একটু আগে বলে দিয়েছি যে কলয়েডস আর চার্জ পার্টিকেল, দে আর আইদার পজিটিভ অর নেগেটিভ। কলয়েডস আর চার্জ পার্টিকেল, দে আর আইদার পজিটিভ অর নেগেটিভ। ধরো তুমি একটা চার্জ পার্টিকেল নিয়ে, মানে একটা কলয়েড নিয়ে, ধরো আমি এখানে নিয়েছি সিলভার আয়োডাইড AgI-, এটাকে নিয়েছি অ্যাজ এ ইলেকট্রোলাইট। দুটো ইলেকট্রোড পুট করেছি এখানে, দিয়ে এখানে কানেকশন করেছি কারেন্টের সঙ্গে, এটা পজিটিভ এন্ড নেগেটিভ। তার মানে এটা তোমার কি গো, এটা মানে কি ক্যাথোড, আর এটা কি অ্যানোড। কা নরমাল ইলেকট্রোলাইসিস করছি এখানে আমরা, তাহলে আমরা সিম্পল একটা ইলেকট্রোলাইসিস করছি বাই ইউজিং ক্যাথোড অ্যানোড, and as a electrolytic solution we are taking silver iodide when which is negatively charged. This is a negatively charged colloid. এই অবধি বুঝতে কার কি বসেছে আমাকে বলো, খাতায় ড্র করো আগে। আমরা একটা কন্টেনারের মধ্যে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছি, সেটা হচ্ছে সিলভার আয়োডাইড সল নিয়েছি, এটা আমরা সিলভার আয়োডাইড সল নিয়েছি। সল মানে সলিউশন, ওয়াটারের মধ্যে ডিজলভ ঘুরছে পার্টিকেল, আর কিছু নয়। আচ্ছা, তাহলে আমাকে বলো দেখি এই সিলভার আয়োডাইড সল্টটা কোন দিকে যাবে, কোন দিকে চলে যাবে? ক্যাথোডের দিকে যাবে, অ্যানোডের দিকে যাবে? অ্যানোড। ইজ এ নেগেটিভ চার্জ, anion goes to anode. So what is electrophoresis? Definition লেখো, the migration of charged particle. What is electrophoresis? লেখো, the migration of charged particle towards any one of the electrode by applying external
external electric field. Towards any one. The migration of charged particle towards any one of the electrode by applying external electric charge. বাইরে থেকে ইলেকট্রিক চার্জ দিচ্ছি, তাহলে আমার এই হ্যাঁ স্যার আরেকবার রিপিট করবেন? the migration of charged particle towards any one of the electrode by applying external electric charge, by applying external electric field. তুমি বাইরে থেকে ইলেকট্রিক কারেন্ট দিচ্ছ, তাহলে এই টরয়েডের চার্জ পার্টিকেল গুলো কোনো একটা ইলেকট্রোডের দিকে মাইগ্রেট করছে, ঠিক আছে? মিট করে রাখো। গালো হটায় না সেন্সর का અહીંયા કરતો હતો। আচ্ছা, সো দেন ইউ ক্যান মাইগ্রেট। তাহলে দেখো আমাকে বলো, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ধরো আমি এখানে নেগেটিভ চার্জ নিয়েছি, তাহলে যেহেতু কলয়েডটা নেগেটিভ চার্জ, সো ইট উইল মাইগ্রেট টুয়ার্ডস দ্য অ্যানোড, তাই না? তখন তাকে বলছি, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, এখানে আমার এই যে নেগেটিভ চার্জটা এখানে চলে আসছে, একে আমরা বলি অ্যানাফোরেসিস। Why anaphoresis? Because the anion migrate towards the anode. So electrophoresis are two types. One is called anaphoresis. One is called anaphoresis. আমি সেখান দিয়ে কখনো পজিটিভ চার্জ দিয়ে কাজ করি, সেটা ক্যাটাফোরেসিস হচ্ছে। অ্যানাফোরেসিস এর ডেফিনিশন কিছু যে anion migrate towards anode, negatively charged colloidal particles migrate towards the anode. এই দেখো না, anaphoresis মানে কি? Negatively charged, এলো কি গো, নেগেটিভ চার্জ ডিসপার্স ফেজ অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা, হ্যাঁ এটা ডিসপার্স ফেজ, মিডিয়ামটা হচ্ছে ওয়াটার, তাহলে নেগেটিভলি চার্জ ডিসপার্স ফেজ মাইগ্রেট টুয়ার্ডস দ্য অ্যানোড, একে বলছি অ্যানাফোরেসিস। সেখানে আরেকটা পড়বো ক্যাটাফোরেসিস। ক্যাটাফোরেসিস, ক্যাটাফোরেসিস মানে কি? ধরো আমি ওই ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ মাইগ্রেট টুয়ার্ডস দ্য ক্যাথোড, এখানে হবে না সেইটা, এখানে তো অনলি অ্যানাফোরেসিসই হবে। কি গো বুঝতে পারো, এখানে তো অনলি অ্যানাফোরেসিস হবে, এখানে তো অ্যানাফোরেসিস হবে এখানে। আর ক্যাটাফোরেসিস কখন হবে? ধরো আমি সেখানে নিয়েছি AgI আর Ag+, তাহলে এটা ক্যাটায়ন আছে, তাহলে তখন সেখানে কিন্তু হবে তোমার ক্যাটাফোরেসিস। আমি AgI I- কলয়েড দিয়ে ইলেকট্রোলাইসিস করে, সেখানে হবে অ্যানাফোরেসিস, এখানে হবে ক্যাটাফোরেসিস। ক্যাটাফোরেসিস মানে পজিটিভলি চার্জ ডিসপার্স ফেজ মাইগ্রেট টুয়ার্ডস ক্যাথোড, positive charge disperse phase migrate towards cathode, this is cataphoresis, ঠিক আছে? লিখে নাও, বুঝে নাও, তো স্পিডে বলছি কি আমি আজকে, বুঝে নিলে হয়ে যায়, বুঝে নাও। আর আছে না, আরো আছে, আছে তুই যা বললাম আর বলেছি সব শেষ হয়ে বলে দেবো, ভালো করে বলে দেবো, সেভ হয়ে গেছে, বলো না কত বাকি। सर बोले कि बाकी है तो क्या ही कर लूं, कुछ कर पाऊंगे नहीं हम কি সব হ্যালো স্যার, হ্যাঁ আর কত কোশ্চেন বাকি আছে? বাকি আছে, বাকি আছে, আমি টাইমে শেষ করে দেবো, একটু পেশেন্ট রাখো, আর একটু পেশেন্স রাখো, আর হচ্ছে তুমি ঠিক করে একটু কনসেন্ট্রেট করে পড়ো, যেটা বলেছি আমি ঠিক টাইমে শেষ করে দেবো ক্লাস। একটু জল ফল খেয়ে নাও, আমি বলছি তো। ये क्या है ক্লাস কি মোবাইল ফোনটা নিয়ে কনসেন্ট্রেট করো এখানে না, ওগুলো দেখো যেটা বলেছি, এখনই নিজে দিয়ে ভাবলে যদি পড়াটা মনে থাকবে, না হলে কিন্তু সব ভুলে যাবে। এই যে গ্যাপটা দিলাম তোমাকে জাস্ট দেখার জন্য তুমি কি বুঝেছো।
চেনার জন্য No, দরকার নেই। ও পরেরটা খালি এটা দেওয়া উচিত ছিল। নেক্সট দেখো, এবার দেখো তোমাকে আমি এখানে যেহেতু বলেছি একটু কথা বলে দিই, সেটা হচ্ছে এটা আমার অ্যাপ্লিকেশন কি আছে, or the application of electrophoresis, অ্যাপ্লিকেশন অফ, আমি কিন্তু এটা এখন বলছি, হ্যাঁ নাম্বার 3 তেই কন্টিনিউ করছি, তার জায়গায় এখানে বলছি তোমাকে একটা অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোফোরেসিস, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোফোরেসিস। যে সমস্ত ইন্ডাস্ট্রি থাকে তুমি দেখবে তার মাথা দিয়ে এরকম একটা চিমনি থাকে এবং সেখান থেকে সমস্ত কালো কালো ফিল্ম বেরোয়, একটা ব্ল্যাক যে স্মোক বেরোয়, বেসিক্যালি দিস ইজ দ্য কন্টেইন অফ, যেটা আমরা স্মোক দেখেছি, সেই স্মোক মানে কি, এই এয়ারের মধ্যে কার্বন ডাস ঘুরছে, দিস ইজ কল দা, এখানে একটা স্মোক মানে কি, এয়ারের মধ্যে কার্বন পার্টিকেল ঘুরছে, কার্বন সলিড গুলো ঘুরছে, এটা হচ্ছে স্মোক। সে যে স্মোকই হোক, সেখানে এয়ারের মধ্যে কার্বন ঘুরছে। এবারে তাহলে এই যে কার্বন ইমিশন হচ্ছে একটা ইন্ডাস্ট্রি থেকে, এটা তো আমাদের জন্য ভালো নয়, বা যখন সেখানে তুমি কার অটোমোবাইল থেকেও সেখানে এই কার্বন ইমিশন হয়, তার জন্য তুমি জানো যে 2025 এর পরে বলেছে সমস্ত মোটামুটি এই সমস্ত কার উঠে গিয়ে একটা ইলেকট্রিক কার আসবে, মোটামুটি চেঞ্জ হবে সেরকম জায়গায়, কেন কিনা যে প্যারিস এগ্রিমেন্ট হয়েছে সেখানে ডিসিশন নিয়েছে অল দ্য কান্ট্রি দ্যাট they will not emit the certain range of the carbon in this atmosphere, মানে একটা রেঞ্জের পরের লেভেলে কার্বনটা রিলিজ করবে না। কার্বন ইমিশনটাই মেইনলি হচ্ছে বলে আমরা এত দেখেছি, আমরা মেট্রোপলিটন সিটিগুলোতে কত লোক মানে অনেক শ্বাসকষ্ট হয়, লোকের অনেক প্রবলেম হয়, বিভিন্ন ডিজিজ হয়, তো সেই কার্বন আমি অ্যাবজর্ব কি করে করব, বাই অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোফোরেসিস। এই যে চিমনি গুলো লাগানো থাকে বড় বড় করে, এই মাথায় একটা ইলেকট্রিক্যাল প্লেট লাগানো থাকে, চিমনি যেখানে ধোঁয়াগুলো বেরোয়, স্মোক বেরোয়, সেখানে ইলেকট্রিক প্লেট লাগানো হয়, একটা কি লাগানো হয়, একটা ইলেকট্রিক প্লেট। সো দিস ইলেকট্রিক প্লেট বেসিক্যালি দিস ইজ ওয়ান ইলেকট্রোড, যেরকম বললাম তোমাকে একটু ইলেকট্রোফোরেসিস করছি, সেখানে আমরা ইলেকট্রোড নিয়ে কাজ করি, এই কার্বন পার্টিকেল গুলো বেসিক্যালি পজিটিভলি চার্জড হয়, সো উই হ্যাভ টু ইউজ দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রিক প্লেট। এই ইলেকট্রিক প্লেট লাগালে কি হয়, যখন এখানে একটা স্মোক বেরোচ্ছে, তখন এখানে কিন্তু স্মোক পার্টিকেলের মধ্যে কার্বন পার্টিকেল গুলো এখানে ডিপোজিট হয়, তাহলে এখানে হোয়াইট হোয়াইট ফিল্ম বেরোবে। তুমি কখনো দেখবে কোনো ইন্ডাস্ট্রিতে গেলে দেখবে হোয়াইট ফিল্ম বেরোয়, কিছু দিয়ে কালো ফিল্ম বেরোয়। সো হোয়াইট ফিল্ম মিন্স দেয়ার ইজ নো কার্বন পার্টিকেলস আর দেয়ার, সেখানে তার লেস পলিউশন করে, না হলে ওই ইন্ডাস্ট্রি কিন্তু পারমিশন পাবে না পলিউশন কন্ট্রোল করে। তো এই যে ইলেকট্রিক প্লেট লাগানো হয়, দিস ইজ বেসিক্যালি দ্য ইলেকট্রোফোরেসিস, যেখানে কার্বন পার্টিকেলটা পজিটিভ চার্জ, সে কিন্তু এখানে অ্যাবজর্ব হচ্ছে, তাকে বলছি ইলেকট্রিক প্লেট লাগানো হয়েছে। এই ইলেকট্রিক প্লেটের নাম হচ্ছে তোমার COTRREL, কর্ডরেল প্রেসিপিটেটর, কর্ডরেল ইলেকট্রিক প্লেট নামটা, একে বলে কর্ডরেল ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, নামটা কর্ডরেল। এই যে ইলেকট্রিক প্লেট লাগিয়েছি, এটার নামটা হচ্ছে কর্ডরেল ইলেকট্রিক প্লেট বা কর্ডরেল ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, সায়েন্টিফিক নাম কর্ডরেল। তো এই কর্ডরেল প্লেটটা লাগানো হয়েছে এখানে, এ কি করেছে, কার্বন ইমিশনটা কমিয়ে দিচ্ছে, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোফোরেসিস। হ্যাঁ, वो सारा जो আফটার দ্যাট দে রিমুভ, এখান থেকে রিমুভ করতে পারে সাবজেক্টের নামটা কর্ডরেল, লিখেছি কর্ডরেল ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, মানে এটা এখানে জমা হচ্ছে কার্বন অনেক ধরে, কিছুদিন পরে এটা ক্লিন করে দেয়, পরিষ্কার করে দেয়, আবার লাগিয়ে দেয়। আমরা ছোটবেলায় একদম হ্যারিকেন জ্বালিয়ে পড়তাম বাড়িতে, ইলেকট্রিক কারেন্ট ছিল না, সেখানে এরকম যে কেরোসিন তেলে জ্বলতো ল্যাম্প গুলো, হ্যাঁ তো এরকম করে মাথায় এরকম ঘেরা থাকতো, এখানে একটা ফুটো ফুটো থাকতো এরকম করে, এখানে এই কার্বনটা বেরোতো, সেখানে কোনো ইলেকট্রিক প্লেট থাকতো না। যখন এখানে অনেকটাই বেশি স্মোক বেরোতো, তখন এখানে একটা স্মোকের এখানে লেয়ার হয়ে যেত, অনেকদিন পরে আমরা এই মাথায় ধাপ করে মারতাম, দিলে কি হতো, একটা পুরো কার্বনের একটা পুরো লেয়ার এখানে ধম করে নিচে পড়ে যেত, জানো তো, যা রিমুভ করতাম এরকম করে। মানে এখানে কিন্তু কোনো ইলেকট্রিক প্লেট নেই, দিস ইজ সিম্পল মেটাল মেড, একটা টিনের টিন থাকতো, দিস ইজ টিন মেড, মানে এসএন মেড,
তো সেখানে দেখো মিটারের রেসপেক্টে কিন্তু কার্বন এখানে ডিপোজিট হচ্ছে, উপরে লেগে যাবে। হ্যাঁ উপরে জাস্ট লেগে থাকে। তো এটা তোমার হচ্ছে ইলেকট্রিক প্লেট দিয়ে করা হচ্ছে, ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম ইলেকট্রোফোরেসিস, ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস, অ্যাপ্লিকেশন, কোয়াড্রেল প্রেসিপিটেটর। নেক্সট প্রপার্টি তোমরা বুঝতে পারছো? স্যার ফার্স্ট প্রপার্টিটা কিরকম লিখবো স্যার? কি কোনটা লিখবে? অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোফোরেসিস এর ফার্স্ট প্রপার্টিটা মানে ফার্স্ট পয়েন্টটা কি লিখবো? একটাই পয়েন্ট, ইলেকট্রিক প্লেট লাগানো হয়, তার নাম হচ্ছে কোয়াড্রেল প্রেসিপিটেটর, আর কিছু লিখতে হবে না, একটাই পয়েন্ট, সেটাই স্যার সেটাই লাস্ট। অ্যাপ্লিকেশন ইলেকট্রোফোরেসিস নাম্বার 1 কোয়াড্রেল ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এটি লিখতে আছে, আর কিছু না। বুঝেছো আসমিতা? হ্যাঁ স্যার, মানে ইলেকট্রিক প্লেট লাগাই আর কর্নেলটা বেরিয়ে যায়। না না, আরে বাবা সায়েন্টিস্ট নাম কোয়াড্রেল, তোমার যেরকম নাম হচ্ছে আসমিতা, সেরকম সায়েন্টিস্টের নাম যে করেছে তার নাম হচ্ছে কোয়াড্রেল, ওকে ওইরকম নামটাই, তাই তার নাম হয়েছে কোয়াড্রেল প্রেসিপিটেটর, যে প্রেসিপিটেট করছে এটা নাম। কোয়াড্রেল মানে হচ্ছে কোয়াড্রেল কি বেরিয়ে, কোয়াড্রেল তো আছে, ও তো কাজটা করেছে, তুমি আবার কোয়াড্রেল কোথায় বের করে দেবে? আচ্ছা নেক্সট পয়েন্ট লেখো, নাম্বার 4, নেক্সট প্রপার্টি। ডায়ালাইসিস। আমরা এই টার্মটা শিখেছি, যখন কোন লোকের কিডনি কাজ করে না তখন সে ডায়ালিসিস করে, ডায়ালাইসিস করে। তো ডায়ালিসিস বা ডায়ালাইসিস যে করে আমরা বলি যেটা, সেখানে কি হয় বেসিক্যালি? ক্লিন করে, ফিল্টার হয় না। তোমাকে আমি লজিকটা বুঝিয়ে দিই, দেখো আমাদের বডিতে একদম নরমাল অ্যাডাল্ট মানুষের বডিতে সেখানে 5 লিটার ব্লাড থাকে, কিন্তু ওই ব্লাডটা সারা দিনে কতবার ফিল্টার ভাবতে পারবে না, মানে একটা দিনে 180 লিটার ব্লাড আমাদের বডির কিডনি গুলো পিউরিফাই করে। আছে মাত্র 5 লিটার ব্লাড সারা শরীরে, বাট ইট পিউরিফাই 180 লিটার ব্লাড। কি করে পসিবল? কারণ এটা বারবার চলছে প্রসিডিউরটা, রিপিটেশন অফ দিস প্রসিডিউর। মানে কি বলছি, 5 লিটার ব্লাডটা পিউরিফিকেশন হচ্ছে। কেন পিউরিফিকেশন কি করে হচ্ছে? ব্লাডটা তো ফিক্সড আছে বডির মধ্যে, কোথায় কোথায় পিউরিফিকেশন করে? দেখো আমাদের বডির মধ্যে যে মেটাবলিজম হয়, সেখানে এই ব্লাডের তখন সেখানে এই ব্লাডের সঙ্গে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এর সমস্ত মিক্সিং হয়। তুমি যখন ব্লাড টেস্ট করো সেখানে লেখা থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, হাঁটু যন্ত্রণা হচ্ছে, পা ব্যথা করছে, দেখো বলি কিনা সেখানে ইউরিয়া আছে বেশি করে, তো ইউরিয়া তো থাকবে অবভিয়াসলি। তো এই জন্য দেখবে সেখানে যে পাবলিক টয়লেট স্মেল থাকে, is the ammonia smell, because in the public toilet low water দেয় না, তো সেখানে ইউরিয়া that is converted to ammonia, the pungent smell সেখানে হয়। আর এই যে অ্যামোনিয়াটাই কিন্তু ইউজ করে ফার্টিলাইজার, মানে কেউ যদি এই ইউরিয়াটাকে লোকে করে এরকম করে ইউরিয়াটাকে জমা করে দেয়, যে সেখানে অ্যাটমসফিয়ারে রেখে দেয়, সেখানে যদি পরে সয়েলে দেয়, দিস প্রডিউস দ্য অ্যামোনিয়াম ফসফেট, সার একটা তোমার ফার্টিলাইজার। হ্যাঁ গোবর তো দেয়। তাহলে দেখো এই যে আমার ব্লাড, ইউরিয়া বা সেখানে NaCl এসব থাকে, এগুলো ফর্মেশন হয় বডির মধ্যে ডিউ টু মেটাবলিক প্রসেস। এই ব্লাডের সঙ্গে ইউরিয়া, সল্ট, ইউরিক অ্যাসিড এগুলোকে সেপারেট করতে হয়। দিস ব্লাড ইজ দ্য কলয়েড, দিস ব্লাড ইজ কলয়েড। আর এই ইউরিয়া, সোডিয়াম ক্লোরাইড, ইউরিক অ্যাসিড এদেরকে বলি আমরা ক্রিস্টালয়েড, এদেরকে আমরা বলি ক্রিস্টালয়েড। So what is crystalloid? Basically crystalloids are এরা কারা, দেখো ক্রিস্টালয়েডটা কারা, বেসিক্যালি এরা হচ্ছে তোমার যারা প্রিপেয়ার করে ট্রু সলিউশন যারা করে, ট্রু সলিউশন যারা করে, মানে ভীষণ সাইজটা ছোট, মানে তার সাইজটা হচ্ছে লেস দেন 1 ন্যানোমিটার। আর এই কলয়েডের সাইজটা কত হয়? That is the 10 to minus 7 centimeter to minus 5 centimeter, একে বলি আমরা কলয়েড। -5 থেকে -7, এটা হচ্ছে কলয়েড, এটা হচ্ছে ক্রিস্টালয়েড, অনেক ছোট সাইজ এখানে হয়। তাহলে মানুষের বডিতে কিডনি থাকে, কিডনি মধ্যে প্রায় 10 লাখ নেফ্রন থাকে। ওই নেফ্রনের মধ্যে একটা এরকম ফিল্টার করা জিনিস থাকে, তাকে বলে গ্লোমেরুলাস। সে কি করে, সেখানে যে সমস্ত ব্লাড ভেসেলস গুলো থাকে সেখানে সেখানে সেপারেশন করে,
তাহলে কি হয় দেখো, যখনই এই পুরো ব্লাড ইউরিয়া সবাই এখানে চলে আসে, এই জায়গাতে আসে, তখন এখানে ফিল্টার হয়। তো সিম্পল কথা, তোমার জানা দরকার তো এগুলো তোমার ডেইলি লাইফের জন্য। সেখানে এখানে ফিল্টার হয়, মানে এই ব্লাড ইউরিয়া এটে গেছে। ডায়ালিসিস যে প্রসিডিওর, লেখো এবারে, লেখো ডেফিনেশনটা। ডেফিনেশন আমরা কন্টিনিউ করছি। Dialysis is the process by which we can separate the crystalloid from the colloid. So dialysis is a procedure for separation of crystalloid from colloid. Dialysis is the process by which we can separate crystalloid from colloid. ঠিক আছে, মানে সেপারেশন অফ ক্রিস্টালয়েড এন্ড কলয়েড। আমাদের জীবনে এই ক্রিস্টালগুলো চাই না, আমরা শরীর থেকে বের করে দেবো বাইরে, কিন্তু কলয়েডটাকে রাখবো, ব্লাডটা থাকবে, এই সমস্ত বেরিয়ে চলে যাবে। এটার নাম হচ্ছে ডায়ালিসিস। যখন কোনো মানুষের এই এরা কিডনি কাজ করে না, ফিল্ট্রেশন ঠিকমতো হয় না, তখন তার ব্লাডটাকে বাইরে বের করে নিয়ে এসে ডায়ালিসিস করা হয়। তাকে বলে আর্টিফিশিয়াল ডায়ালিসিস। মানুষের বডিতে সে কাজ করছে না, তার ব্লাডটা বাইরে বের করে নিয়ে কাজ করা এই হচ্ছে। গ্লুমিউলাসে তো তোমার গ্লুমিউলার প্রেসার দিয়ে তো তোমার ব্লাডটা বেরিয়ে যায়, বাকিগুলো ওখানে হ্যাঁ সেম হচ্ছে, তাই সেটা আমার বোঝানোর ব্যাপার নেই। আমার যা বলা জায়গাটা হচ্ছে ডায়ালিসিস, যে সেখানে আমার সেপারেশন হয়। ঠিক আছে, তাহলে লিখে রাখো কিসের এক্সাম্পলস। আরে বায়ো এক্সামটা হয় কি আমাদের ক্লাস 10 এ এসব পড়েছিলাম কিডনি স্ট্রাকচারালি, কিন্তু ফাইনালি এক্সাম আর হলো না। ঠিক আছে, তোমরা লিখেছো ডেফিনিশন ডায়ালিসিস, সেপারেশন প্রসেস ফর সেপারেশন অফ ক্রিস্টালয়েড for ফ্রম the কলয়েড। separation of colloid from crystalloid from এবার colloid. দেখো এই ডায়ালিসিসটা খুব স্লো প্রসেস, সো উই হ্যাভ টু অ্যাপ্লাই ইলেকট্রিক কারেন্ট। তখন তাকে আমরা বলি ইলেকট্রোডায়ালিসিস। ইলেকট্রিক কারেন্ট দিয়ে করে তখন তাকে বলি আমরা ইলেকট্রোডায়ালাইসিস। ইলেকট্রিক কারেন্ট দিয়ে করছি, বলছি ইলেকট্রোডায়ালিসিস। স্যার ওটার একটা পার্ট আছে, ডায়ালিসিসের একটা পার্ট আছে ইলেকট্রোডায়ালিসিস। এই ইলেকট্রিক কারেন্ট দিয়ে করে ইলেকট্রোডায়ালিসিস করে, আর কিছু পার্মানেন্ট কিছু নেই। ইলেকট্রিক কারেন্ট দিয়ে করব, ইলেকট্রিক কারেন্ট দেব না, সাইকেল রাস্তায় ঘুরবো আর স্কুটি চালিয়ে ঘুরবো ইলেকট্রিক কারেন্ট। এটা তোমার ডিফারেন্স। এটা সাইকেল চালিয়ে ঘুরছে লোকটা, এখানে স্কুটি চালিয়ে ঘুরছে, ইলেকট্রিক স্কুটি। স্পিডটা তো বেশি দিছে। ওই আর কষ্ট করতে হচ্ছে না। বুঝে গেছে? নেক্সট লেখো, বইতে পড়ে নেবে ইলেকট্রো অসমোসিস। এর কিছু বলার নেই আমার। ইলেকট্রো অসমোসিস বইতে পড়ে নেবে, এই সাইড বই থেকে এক লাইন পড়ে নেবে হোয়াট ইজ ইলেকট্রো অসমোসিস। অসমোসিসটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক কারেন্ট, আর কিছুই নয়। অসমোসিস তো পড়েছি আমরা, আমরা ইলেকট্রিক কারেন্ট করে অসমোসিস করব কলয়েড সলিউশন, যেটা আমরা আলোতে হয় অসমোসিস, হ্যাঁ। অপোজিট ওটা রিভার্স অসমোসিস হয়। হ্যাঁ, তাহলে এটা বইতে পড়ে নেবে, হয়ে গেল। ঠিক আছে, অসমোসিস তুমি জানো, ইলেকট্রিক কারেন্ট দিয়ে করবে। ব্যাস। আরে বাবারে, স্যার হয়ে গেল? না না, অনেক বাকি আছে। আরে ভাই হ্যাঁ বলো। আরো হ্যাঁ? বাকি আছে? অনেক বাকি আছে। আরে স্যার আর নয় স্যার, আজকে নয় স্যার, হয়ে গেল স্যার। নেক্সট লেখো, প্রপার্টি বলতে এটা লাস্ট, এখন বলবো প্রপার্টিটা লাস্ট বলবো। এটা সেটা হচ্ছে দেখো কোয়াগুলেশন। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাকে আমি অনেক ভালো করে বলতে হবে, এখানে কোশ্চেন থাকবে। ওই ব্লাডটা কোয়াগুলেট করে। কোয়াগুলেশন, হেডিং দাও কোয়াগুলেশন। দেখো তোমাকে এই কোয়াগুলেশনের ডেফিনেশন লিখতে হবে না, তুমি জানো যে কি করে কোয়াগুলেশন, জানো তো প্রেসিপিটেশন সেখানে হয়। তোমাকে আমি এই কলয়েডের যে প্রপার্টি কোয়াগুলেশন, তার কিন্তু আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। ধরো একটা বললাম কলয়েড, ধরো বললাম গোল্ড সল। এই গোল্ড সলটা ধরো বললাম তোমাকে এটা হচ্ছে পজিটিভলি চার্জ, তাহলে এই পজিটিভ চার্জ কলয়েডের আমি কোয়াগুলেশন করব। কোয়াগুলেশন কখন হবে কলয়েডে? বাই অ্যাডিশন অফ ইলেকট্রোলাইট। কোয়াগুলেশন কখন হবে? বাই অ্যাডিশন অফ ইলেকট্রোলাইট। সেম এটা সেম আয়নে, হ্যাঁ সেম আয়নের ইলেকট্রোলাইট। হ্যাঁ, না বলছি সেটা তোমাকে বাই অ্যাডিশন অফ না, এখানে সেম আয়ন নয়, আমি যে কোনো অ্যাড করলেই হবে। এখানে সেম আয়ন লাগবে না, এখানে যে কোনো ইলেকট্রো অ্যাড করলে প্রেসিপিটেশন কোয়াগুলেশন হয়ে যাবে বাই অ্যাডিশন অফ ইলেকট্রোলাইট। ঠিক আছে,
তুমি এখানে একটা রুল লেখো, রুল ফর কোয়াগুলেশন, তার নাম হচ্ছে হার্ডি-সুলজে রুল। হার্ডি-সুলজে SCHUL ओके हार्डी-सुलजे रूल। सर ई नहीं होता है Hardy-Sulje, JD is there. You can ignore the G, but D also written. So the Hardy-Sulje rule or Hardy-Sulj, you are telling. ओके अब ऐसे ही मतलब लिखा रहता है Okay, so Hardy-Sulje or Sulje-Hardy. So rule number 1, তোমাকে ওই রুলগুলো শেখাচ্ছি, অ্যাপ্লিকেশন দিয়ে দিই। দেখো রুল নাম্বার 1 তোমাকে কি বলছে আগে বুঝে নাও, তারপরে লিখবে পয়েন্ট। আগে বুঝে নাও কি পয়েন্টটা বলছে, আগে এইটুকু বলছি। বেসিক্যালি Hardy-Sulje rule explain the coagulation of colloid. গরম লাগছে? মশা হচ্ছে? So Sulje-Hardy rule that is explain the coagulation of colloid. আমরা এখন পড়ছি coagulation of colloid। ধরো এটা হচ্ছে আমার পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জটা কোয়াগুলেশন করতে সুলজে-হার্ডি বলেছে নেগেটিভ চার্জ লাগবে। সো রুল নাম্বার 1 লেখো, তারপরে বোঝাবো। oppositely charged ions are effective for coagulation. Rule number 1, oppositely charged ions are effective for coagulation. Oppositely charged ions are effective for coagulation. Oppositely charged ions are effective for coagulation. তাহলে আমাকে বলো, এই যে রুল নাম্বার 1টা বললাম, আমি এখন এই গোল্ড সল্টটা পজিটিভ চার্জ, আমি এর কোয়াগুলেশন করব। বাইরে থেকে অ্যাড করব এনি ইলেক্ট্রোলাইট। ধরো আমি এখানে অ্যাড করলাম NaCl, তাহলে আমাকে বলতে পারবে এই NaCl ইলেক্ট্রোলাইটের কোন পার্টটা কাজ করবে ফর কোয়াগুলেশন? কোন পার্টটা কাজ করবে? তাই না? তাহলে এই যে গোল্ড সল্টটা হচ্ছে পজিটিভ চার্জ কলোয়েড, তাহলে এখানে আমি অ্যাড করছি NaCl ইলেক্ট্রোলাইট, তাহলে NaCl এর এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। রুল নাম্বার 1 এ কি লিখেছো? কলোয়েডের যা চার্জ তার অপোজিট চার্জ আয়নটা ইলেক্ট্রোলাইটে সেটা কাজ করে। এখানে Cl এর ভ্যালুটা হচ্ছে এফেক্টিভ ফর কোয়াগুলেশন অফ গোল্ড সল্ট। ক্লিয়ার? Na+ এর কোনো কন্ট্রিবিউশন, অনলি দ্য অপোজিট চার্জ ইজ देयर। ধরো আমি এখানে বললাম অ্যাড করেছি সোডিয়াম সালফেট, তাহলে এখানে দেখো এই যে তোমার SO4 2- আর Na+ আছে এখানে, তো এখানে তোমার এই SO4 2- টা হচ্ছে বলেছে এফেক্টিভ ফর কোয়াগুলেশন। Na+ কোনো কাজ নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার কলোয়েডের যে চার্জ দিয়েছি আমি এখানে, তার মধ্যে আমি অ্যাড করছি ইলেক্ট্রোলাইট। কলোয়েডের যা চার্জ তার অপোজিট আয়ন গুলো কাজ করবে কোয়াগুলেশনের জন্য। সোডিয়াম ক্লোরাইডের Na+ Cl-, তাহলে Cl+ টা এফেক্টিভ ফর কোয়াগুলেশন, SO4 টা এফেক্টিভ ফর কোয়াগুলেশন। ঠিক আছে? এবারে রুল নাম্বার 2 লেখো। এবারে এখানে বলেছে যে ধরো একটা আমার কলোয়েডের চার্জ পজিটিভ আছে, যে বললাম নেগেটিভ চার্জটা এফেক্টিভ ফর কোয়াগুলেশন। কোন নেগেটিভটা? Cl- আর SO4 কোনটা এফেক্টিভ ফর কোয়াগুলেশন? রুল নাম্বার 2 সেটা বলেছে that more charge of cation and anion, মানে ধরো আমার এখানে অপোজিট চার্জ লাগছে এখানে কাজে, তাহলে এই কলোয়েডের কোয়াগুলেশনের জন্য কোনটা বেশি এফেক্টিভ হবে? এখানে আমার Cl- বেশি এফেক্টিভ হবে নাকি SO4 বেশি এফেক্টিভ হবে? বলতে পারবে? তোমরা বলো আমাকে। রানী, নীলাঞ্জন স্যার। CO4 2-। হ্যাঁ, এটাই হচ্ছে রুল নাম্বার 2। সো মোর ভ্যালু অফ অপোজিট চার্জ দ্যাট উইল বি মোর এফেক্টিভ ফর কোয়াগুলেশন। দেখো, মোর ভ্যালু অফ অপোজিট চার্জ মোর এফেক্টিভ ফর কোয়াগুলেশন। কি বুঝেছো? তাহলে আমার এর হচ্ছে মোর চার্জ, তো এটা মোর এফেক্টিভ ফর কোয়াগুলেশন। এটা রুল নাম্বার 2। তার মানে অপোজিট চার্জ যেটা আছে তার যেখানে ম্যাগনিটিউড গ্রেটার, সেটা হচ্ছে মোর এফেক্টিভ ফর কোয়াগুলেশন। তোমাকে এখান থেকে অনেকগুলো কনসেপ্ট জিজ্ঞেস করবো ওরা, এটা অনেক ইম্পর্টেন্ট কোয়াগুলেশন। তাহলে যার ম্যাগনিটিউড বেশি সেটা হচ্ছে মোর এফেক্টিভ ফর কোয়াগুলেশন। তাহলে SO4 হচ্ছে মোর এফেক্টিভ। এখান থেকে কোশ্চেনগুলো করতে পারবে?
বুঝে নাও, লিখে নাও খাতায়। আচ্ছা, আমার তোমাকে প্রপার্টি কিছু বলার বাকি নেই। আমি তোমাকে এই কোয়াগুলেশনটাই আর কি দুই একটা জিনিস বলবো এখানে, যে কোয়াগুলেশনে তো এটা পড়লাম। নেক্সট দেখো, এটাই লেখা থাক, আমি এটা একটু কন্টিনিউ করব। ধরো আমি বললাম, যেরকম লেখা ছিল এখানে, ধরো বললাম AgI আর I মাইনাস, আমার এটা একটা কলয়েড, তুমি পড়েছো এটা নেগেটিভলি চার্জ কলয়েড, নেগেটিভলি চার্জ কলয়েড। তাহলে এই নেগেটিভ চার্জ কলয়েডের কোয়াগুলেশন করতে আমি এখানে যদি দিই, ধরো আমি এখানে দিলাম সোডিয়াম ক্লোরাইড দিলাম এক ক্ষেত্রে, আর একবার তোমাকে সেখানে দিচ্ছি হ্যাঁ কি লাগবে, পজিটিভ লাগবে, তাই তো। ধরো বললাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর এ কাজে লাগবে এখানে, তাহলে কি আমার Na+ দিয়ে কোয়াগুলেশন হবে না? তাহলে এই কোয়াগুলেশনের জন্য তোমার Na+ যদি সেখানে 3 মোল লাগে, তাহলে Al3+ 1 মোলই কাজ করবে। আমি আবার বলছি, এটা নেগেটিভ চার্জ কলয়েড, ইলেকট্রোলাইটের অপোজিট চার্জ এখানে কাজে লাগবে, NaCl এর মধ্যে Na+ টা অপোজিট চার্জে, এটা হচ্ছে এফেক্টিভ ফর কোয়াগুলেশন। তাহলে এখানে তোমার Na+ উইল বি এফেক্টিভ ফর কোয়াগুলেশন, আর এখানে তোমার হচ্ছে Al3+ টা হচ্ছে এফেক্টিভ ফর কোয়াগুলেশন। তাহলে দেখো Al3+ এর 1 মোল যদি একে প্রেসিপিটেশন করে দেয়, সেখানে আমার Na+ এর, তোমাকে আমি 1 মোল 3 মোল জাস্ট নরমাল বলছি, দেখো 1 মোল Al3+, আমি এখানে তাহলে কত মোল নেব Na+ এর জন্য? 1 মোল Al3+ কত চার্জ আছে এখানে? 3+, তাহলে এখানে Na+ এর কত মোল নেব? 3 মোল নেব Na+। তাহলে দেখো Al3+ এর অনেক কম অ্যামাউন্টটা বেশি এফেক্টিভ ফর কোয়াগুলেশন, একে আমরা বলি কোয়াগুলেশন ভ্যালু অর ফ্লকুলেশন ভ্যালু। ফর দ্য কোয়াগুলেশন ডেফিনিশন, এটা হেভি ইম্পর্টেন্ট, এই কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন থাকবে। কোয়াগুলেশন ভ্যালু, এটা আর ভালো বুঝিয়ে বলতে হবে। আমরা মেডিসিন খাই, সেখানে ধরো একটা মেডিসিনের আমরা 250 mg খেলাম, কাজ করছে না, তুমি তখন সেখানে 500 mg মেডিসিন খাচ্ছ, তাহলে দেখো তুমি সেখানে 500 mg মানে কি, এই দুটো মেডিসিন অ্যাডিশন, তাহলে দেখো তাহলে আমার একটা খেলে আমার কাজ হচ্ছে এখানে, তার মানে কম অ্যামাউন্টটা কিন্তু কম, আমার কিন্তু বলটা বেশি বড় নয়, কিন্তু এখানে ছোটর মধ্যে বেশি করে পাওয়ার দেওয়া আছে। তাহলে দেখো এখানে Al3+ টা হচ্ছে বেশি চার্জ, তাহলে কম অ্যামাউন্টটা মানে এর 1 মোল যা কাজ করবে, এর 3 মোলকে তাই কাজ করতে হবে, এর 3 মোল সেখানে লাগবে, বুঝেছো এটা? তাহলে কোয়াগুলেশন ভ্যালু মানে কি, মানে কি গো, মানে লেস দ্য ভ্যালু অফ দ্য লেস ভ্যালু যা, সেটা হচ্ছে মোর এফেক্টিভ ফর কোয়াগুলেশন। মানে Na3+ এর 3 মোল যা কাজ করছে, Al3+ এর 1 মোল বেশি কাজ করছে, তাহলে কোয়াগুলেশন কার বেশি? Al3+ এর, ঠিক আছে তো? তার মানে যার লেস অ্যামাউন্টটা বেশি এফেক্টিভ ফর কোয়াগুলেশন, ইটস কোয়াগুলেশন ভ্যালু ইজ গ্রেটার। তাহলে স্যার আরেকবার এই ডেফিনেশনটা বলুন, এখন যে লাইনটা বললেন স্যার। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এই Na+ আর Al3+ এর মধ্যে যার কম অ্যামাউন্টটা বেশি এফেক্টিভ ফর কোয়াগুলেশন, the coagulation value means that the value which that is the more effective for coagulation, the minimum amount of this starch ion which is more effective for coagulation, this value is the coagulation value। মানে আমার এখানে Na+ আর Al3+ এর মধ্যে এর কম অ্যামাউন্টটা বেশি এফেক্টিভ ফর কোয়াগুলেশন, বুঝছো?
তাহলে এর কম অ্যামাউন্টটাই বেশি এফেক্টিভ ফর কোয়াগুলেশন, তাহলে Al3+ এর বেশি কোয়াগুলেশন পাওয়ার, দিস দ্য কোয়াগুলেশন ভ্যালু ইজ গ্রেটার। কিন্তু স্যার যখন তিনটে Na+ নেবো তখন ইকুয়াল হয়ে যাবে না? লাইক তিনটে Na+ সেটাই শেখাচ্ছি, তখন তুমি শিখছই না। না তো শিখেছি না শেখোনি, তাই তুমি এই কথা বলছো। এর 3 মোল যা কাজ করবে এর 1 মোল সেই কাজ করবে, তার কারণটা পাওয়ার বেশি করবে। এর 3+ এর বেশি পাবো। সেটাই কোয়াগুলেশন ভ্যালু, যে কম অ্যামাউন্টটা বেশি কাজ করছে, এখানে তার জন্য 3 মোল অ্যাড করতে হচ্ছে, সেম কাজ করতে হবে। কিন্তু তাহলে মানে কোয়াগুলেশন পাওয়ারটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাবে। না, ভ্যারি করবে ফর ইলেকট্রোলাইট টু ইলেকট্রোলাইট। আমি তোমাকে যদি বলি দেখো Na+ আর Ca2+, তাহলে Na+ এর 2 মোল যা কাজ করবে এর 1 মোল তাই কাজ করবে, এই ব্যাপারটা তো শেখাচ্ছি। এই যে আমার কম মোলটা বেশি কাজ করলো, এটাই হচ্ছে, তার মানে এই আয়নটার বেশি কোয়াগুলেশন ভ্যালু। যার কম অ্যামাউন্টটা বেশি এফেক্টিভ ফর কোয়াগুলেশন, তার মোর কোয়াগুলেটিং ভ্যালু। এর 1 মোলের সঙ্গে 3 মোল তো একই হচ্ছে, 3 মোল হলে সেটাই তো কম শেখাচ্ছি তোমাকে, সেটাই হচ্ছে কোয়াগুলেশন ভ্যালু। যার কম অ্যামাউন্টটা বেশি এফেক্টিভ, সেটা হচ্ছে কোয়াগুলেশন ভ্যালু। বুঝা গেছে? আচ্ছা, এটা কোয়াগুলেশন ভ্যালুর ব্যাপারে তো খালি মানে সেম চার্জই কম্পারিজন করব তো অপোজিট চার্জই কম্পারিজন শেখাচ্ছি, সেম চার্জে কম হচ্ছে না, অপোজিট কই হলো স্যার? এর 3+ আর Na মানে সেম চার্জ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সে তো হবে। এটা বুঝে গেছো ভালো করে? খাতায় লিখে নাও যেটা বোঝা। এটা বুঝেছো কিনা বলো? Yes, sir. হ্যাঁ, K+ Na+ ইকুয়াল হবে, ক্যালসিয়াম 2+ বেরিয়াম 2+ ইকুয়াল হবে, দুটো সেম কোয়াগুলেশন ভ্যালু। আমরা এবারে তোমাকে নেক্সট এই কোয়াগুলেশন নিয়ে বলছি একটা কথা। ধরো আমরা একটু আগে শুরুতেই পড়েছি লায়োফোবিক কলয়েড। হেডিংটা কি দিচ্ছি? কিছু দিইনি, তুমি জাস্ট লেখো এরকম করে, হেডিংটা ফাঁকা রাখো, পরে লিখে নেবে। আচ্ছা, লায়োফোবিক কলয়েড তুমি পড়েছো, এই লায়োফোবিক কলয়েডটা কম স্টেবল থাকে, ফোবিক বলে। এটা আমি একটা কন্টেনারের মধ্যে এখানে এরকম করে একটা লায়োফোবিক কলয়েড নিয়েছি, এটা লায়োফোবিক কলয়েড নিয়েছি। আর তুমি জানো একটা লায়োফোবিক কলয়েড মানে কি গো? গোল্ড সল, সিলভার সল, ইনঅর্গানিক যেগুলো থাকে। তা আমি এখানে একটা গোল্ড সল্ট নিয়েছি। আবার বলছি, লায়োফোবিক কলয়েড লেস স্টেবল, এখানে নিয়েছি। এক্সাম্পলস অফ লায়োফোবিক কলয়েড এটা গোল্ড সল্ট, এটাও ঠিক আছে। ধরো একটা ক্লাসের মধ্যে আমরা যখন সেকশন ডিভিশন করি, আমরা একটা সেকশন কিভাবে ডিভিশন করি? আমরা এরকম করে ডিভিশনটা করি যে এই ব্যাচের মধ্যে আমার যদি সেখানে 30 জন স্টুডেন্ট থাকে, তাহলে তার মধ্যে 14 জন ভালো স্টুডেন্ট আছে, আর সেখানে দেখা গেল 16 জন খারাপ স্টুডেন্ট আছে। কেন কিনা এই যে ভালো স্টুডেন্টরা এদেরকে হেল্প করবে, এদেরকে হেল্প করে ভালো করবে। কখনো এরকম করে সেকশন যদি বানিয়ে দাও যে সবাই ভালো সেখানে, তাহলে সেখানে কিন্তু পড়াশোনা হবে না, কারণ কম্পিটিশনই থাকবে না। তাই যখন টিচাররা বানায় সেকশন ভাগ করে স্কুলগুলো, যারা ভালো ভালো স্কুল আছে তারা যখন সেকশন ভাবনা এরকম করে বসিয়ে দেয়, সেখানে তোমার যে কাউন্সিলর আছে তার হেল্প নেয়, সবার হেল্প নিয়ে ওরা বানায় সেকশন। এটা হচ্ছে একটা মানে সায়েন্টিফিক ওয়ে অফ মেকিং দি সেকশন, সেটা যে ভাবে বানিয়ে দিতে তা নয়। তো এই যে একটা দেখো 16 লোক 14 লোক খারাপ করে দিয়ে সেটাই শেখাচ্ছি এখন, সেটা এখনই শেখাবো, সেটা এখনই শেখাচ্ছি। ধরো তাহলে আমার এই যে লায়োফোবিক গুলো এর একটু স্টেবিলিটি কম আছে, কিন্তু একটু আগে পড়লাম যে লায়ো যারা ফিলিক হয় তারা অনেক বেশি স্টেবল আছে, তার লায়োফোবিক ফিলিক গুলো বেশি স্টেবল আছে। তাহলে আমরা কাজ করলাম, এদের যখন স্টেবিলিটি কমই আছে, তারা এখানে আমরা কিছুটা নাম্বার এই লায়োফোবিক কে এখানে, এই ফিলিক কে এখানে অ্যাড করে দিলাম। এরা খারাপ স্টুডেন্ট বলে এদেরকে হেল্প করার জন্য কিছু ভালো স্টুডেন্টকে এখানে ঢুকিয়ে দিলাম, এরা হেল্প করছে।
তাহলে এরা হেল্প করে কি করছে, এদেরকে স্টেবিলিটি ইনক্রিজ করছে। তাহলে এই লায়োফোবিক কলয়েড গুলো বেশি স্টেবল হওয়ার চেষ্টা করছে। লায়োফিলিক কলয়েডটা বেশি স্টেবল, লায়োফোবিকটা কম স্টেবল, তাই এখানে এটাকে অ্যাড করলে এর স্টেবিলিটি বাড়বে, একে প্রোটেকশন দিচ্ছে। सर मतलब एल्युमिनियम सॉल्ट में एल्युमिनियम बोल रहा हूँ, Gold गोल्ड salt में प्रोटीन डालना। হ্যাঁ, সো দেন দা স্টেবিলিটি ইনক্রিজ। আচ্ছা, তাহলে দেখো এবারে স্টেবিলিটি ইনক্রিজ করছে, কেন করছে কি করে সব বলে দিচ্ছি। তাই লায়োফিলিক কলয়েড অ্যাড করলে স্টেবিলিটি বেড়ে যায়। তাহলে দেখো এই লায়োফিলিক কলয়েডটা এখানে প্রোটেকশন দিচ্ছে, দ্যাটস ওয়াই দিস লায়োফিলিক কলয়েড ইজ কল্ড প্রোটেক্টিভ কলয়েড। লেখো, দিস লায়োফিলিক কলয়েড ইজ কল্ড দা প্রোটেক্টিভ কলয়েড। প্রোটেক্টিভ কাকে প্রোটেক্ট করছে, এই লায়োফোবিককে প্রোটেক্ট করছে। তাহলে ফার্স্ট আমরা কি বললাম, প্রোটেক্টিভ কলয়েড। এবার দেখো আমি এই লায়োফিলিক ধরো অ্যাড শুরুতে করলাম না, গোল্ড সল্ট নিয়েছি এখানে, তুমি বলতে পারবে গোল্ড সল্টের কালার কি? এর কালারটা হচ্ছে তোমার রেড কালার ডিউ টু স্পেকট্রাম। গোল্ড সল্টের কালারটা রেড কালার হয়, গোল্ডেন কালার হয়। তো রেড কালার ডিউ টু স্পেকট্রাম, তাহলে গোল্ড সল্টের কালারটা রেড কালার। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড গোল্ড সল্ট নিয়েছি আমি এখানে, ঠিক আছে? এখানে কি নিয়েছি আমি, একটা স্ট্যান্ডার্ড গোল্ড সল্ট অ্যাজ এ লায়োফোবিক কলয়েড। এখানে আমি বাইর থেকে অ্যাড করলাম, একে আমি অ্যাড করিনি এখনো, একে আমি পরে বলছি কি করব। আমি এখানে বাইর থেকে অ্যাড করলাম NaCl 1 ml 10%, আমি এখানে NaCl অ্যাড করলাম। তুমি এখনই পড়েছো বাইর থেকে ইলেকট্রোলাইট অ্যাড করে কি হয়, কোয়াগুলেশন হয়, হয় কি না বলো? তাহলে এখানে বাইর থেকে NaCl কি হয়, এখানে কোয়াগুলেশন তাহলে হয়ে যাবে। তাহলে বাইর থেকে এই কলয়েডের মধ্যে যদি অ্যাড করো ইলেকট্রোলাইট, সেখানে কোয়াগুলেশন হবে। তখন এই গোল্ড কালারটা মানে গোল্ড, এই রেড কালারটা গোল্ডের ব্লু কালার হয়ে যাবে, কোয়াগুলেশন হয়ে। মানে তাহলে কি কি কম্পাউন্ডের কোয়াগুলেশন? লায়োফিলিক কলয়েডে গোল্ড সল্ট নিয়েছি আমি, এখানে বাইর থেকে NaCl অ্যাড করলাম ইলেকট্রোলাইট, সেখানে কোয়াগুলেশন হবে, গোল্ডটা প্রেসিপিটেট করে তার কালারটা ব্লু হয়ে গেল। হলো তো? একটু বুঝছো কি? আমি একটা সল্ট নিয়েছি লায়োফোবিক কলয়েড, সেখানে বাইরে থেকে কি অ্যাড করছি, ইলেকট্রোফাইল, ইলেকট্রোলাইট অ্যাড করলাম, এটা শুরুতে করলাম এখনই আমরা। সেখানে অ্যাড করলে কি হবে, কোয়াগুলেশন হবে, গোল্ড গুলো সেখানে ডিপোজিট হলো, কালারটা ব্লু কালার রেড কালার তোমাদের ভাবা দরকার নেই, দিস ইজ ফর দ্য স্পেকট্রাম, এই কালারটা হয় এরকমই, বাস্তবে তাই হয়। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কারণ গোল্ড আবার কি করে ব্লু হয় রেড হয়, অবাক কথা, এরকম বাস্তবে তাই হয় স্পেকট্রামের জন্য। তো সেখানে কোয়াগুলেশন হওয়ার পরে কালারটা রেড থেকে ব্লু হয়, কোনো বুঝতে অসুবিধা নেই। এবারে দেখো, কারণ এটা ভীষণ কম স্টেবল, একটু অ্যাড করলে দেখো 1 ml অ্যাড করেছি, 1 ml 10%, তাতেই প্রেসিপিটেশন পড়ে যাচ্ছে, এর কোনো স্টেবিলিটি নেই। মানে নরমাল বাড়িতে অনলাইনে খাতা খুলে বই খুলে পরীক্ষা হচ্ছে, তাদের ফেল হচ্ছে, এত আনস্টেবল। বাড়িতে অনলাইনে পরীক্ষা দিচ্ছে, বই খুলে টিচার পরীক্ষা দিচ্ছে, তাতেও ফেল, প্রেসিপিটেট। এখন বলো না, কারণ জানে না কোথায় আছে, কিভাবে লিখতে হবে, গুগলে সার্চ করতেই পারছে না, বইয়ের কোথায় আছে লিখতেই পারছে না খুঁজে, এরকম ব্যাপারটা এত কম স্টেবল এটা। এবারে এইটাকে অ্যাড করার আগে ধর আমি একে আমি অ্যাড পরে করব, আগে একে আমি একটু ভালো করে পড়াশোনা করিয়ে দিই, তারপরে একে অ্যাড করে দেখবো টেস্ট করে কিভাবে পরীক্ষা দিচ্ছিস। আমি ফার্স্টে পরীক্ষা নেব না, আগে প্রিপারেশনটা করে নাও, তারপরে 27 পি বোর্ডটা দেবে। তাহলে একে আমরা কি করলাম, একটু এখন বাইরে থেকে পড়াশোনা করাচ্ছি, এই যে লায়োফিলিক অ্যাড করে দিচ্ছি কিছুটা, এখানে কিছুটা অ্যাড করে দিলাম। এবারে দেখো এটা অ্যাড করার পরে আমি এখানে এটাকে ঢাললাম, এইটাকে অ্যাড করার পরে স্টেবল হয়ে গেল, আমি এখন একে ঢাললাম এখানে, তখন কিন্তু কালার চেঞ্জটা হলো না, তার মানে এই পরীক্ষায় পাস করে গেল একে অ্যাড করার পরে, স্টেবিলিটি বেড়ে গেছে আগে থেকে। এরকম হতে পারে, কিন্তু আমি কতটা এখানে অ্যাড করবো, আমার তো উল্টে এরকম হতে পারে একে খারাপ করে দিল, হতে পারে সেরকম করে। তাই সেখানে বলেছে এরকম করে the minimum amount of লায়োফিলিক, এবারে হেডিংটা গোল্ড নাম্বার, এই ওপরটা হেডিংটা গোল্ড নাম্বার, যেটা বললাম তোমাকে আমি শেখাচ্ছি গোল্ড নাম্বার। কি নাম্বার শেখাচ্ছি, গোল্ড নাম্বার। খাতায় লেখো ডেফিনেশনটা, আমি এখানে বলছি সঙ্গে সঙ্গে বলছি, বুঝে নাও।
the minimum amount of lyophilic colloid, the minimum amount of lyophilic colloid in milligram, the minimum amount of lyophilic colloid in milligram. Definition of gold number bolchi, the minimum amount of lyophilic colloid in milligram which just prevent the color change, which just prevent the color change of standard gold salt, which just prevent the color change of standard gold salt, which just prevent the color change of standard gold salt from red to blue, which just prevent the color change of standard gold salt from red to blue after addition of 1 ml 10%, after addition of 1 ml 10% initial solution, after addition of 1 ml 10% initial solution. NaCl টাই করতে হবে নাকি অন্য কিছু অ্যাড করতে পারা যায়? সেটা দিতে পারি, বলছি সেটা। তাহলে কি এটা বুঝতে পেরেছো? লেখার পর হয়েছে লেখা খাতায় কি গো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো এই যে আমি কতটা অ্যামাউন্ট অ্যাড করছি মিলিগ্রামে, যেই নাম্বারটা একে হেল্প করছে মানে স্টেবিলিটি বাড়ানোর জন্য, তখন দেখো প্রেসিপিটেশন পড়ছে না। তাহলে এই যে মিলিগ্রাম অ্যামাউন্টটাই হচ্ছে গোল্ড নাম্বার। সো হোয়াট দ্য সিগনিফিকেন্স অফ গোল্ড নাম্বার? কোনবার কি বলেছে সিগনিফিকেন্সটা কি? গোল্ড নাম্বার এক্সপ্লেইন দ্য প্রোটেক্টিং পাওয়ার অফ দ্য প্রোটেক্টিভ কলোয়েড, তাই না? যে আমার গোল্ড নাম্বার কি বলেছে? প্রোটেক্টিং পাওয়ার অফ দিস protective colloid as a lyophilic colloid. So our gold number explains the protecting power of protective colloid. Protective colloid মানে কি? Lyophilic colloid. Gold number স্যার আরেকবার রিপিট করবেন? gold number কি বললাম গো? protecting power. Gold number explain the protective power of protective colloid, that is lyophilic colloid. স্যার হ্যাঁ স্যার ক্লাসটা কবে শেষ হবে? আমার ক্লাস আছে। এবার দেখো যার দেখো গোল্ড নাম্বার বেশি, আমাকে বলো দেখি, যার গোল্ড নাম্বারটা বেশি সেটা বেশি প্রোটেকশন দেবে কিনা যার কম সে বেশি, মানে কার বেশি প্রোটেক্টিং পাওয়ার? যার বেশি হবে। যার কম তার সেটা কিন্তু মোর এফেক্টিভ ফর কোয়াগুলেশন, তাই না? বল দেখো, ধরো বললাম একজনের গোল্ড নাম্বার আছে, ধরো বললাম আগার বললাম এর হচ্ছে বললাম 5 mg, তোমাকে ধরো এখানে বললাম জিলাটিন বা বললাম ধরো স্টার্চ, এর হচ্ছে ধরো বললাম 20 mg গোল্ড নাম্বার, তাহলে কোনটা কার বেশি প্রোটেক্টিং পাওয়ার? আগারের। যার কম অ্যামাউন্টটাই, দ্য মিনিমাম অ্যামাউন্টটাই বেশি এফেক্টিভ ফর প্রোটেক্টিং, মানে হাই পাওয়ার একদম দিয়ে দিয়েছি, একদম প্রোটেকশন দিব। এখানে এত অ্যাড করে দিতে তবেই কাজ হচ্ছে। একটা স্টুডেন্ট দিয়ে ভালো করে দিচ্ছি, ভালো স্টুডেন্ট, এখানে 20 খানা দিলেও হচ্ছে না কাজ। এই 5 জন স্টুডেন্ট ভালো করে দিচ্ছে আর 20 জন ভালো করতে পারছে, তাই না? তাহলে কার বেশি পাওয়ার? যার কম নাম্বার গোল্ড সেটা বেশি প্রোটেকশন দিচ্ছে। আর আমার দুটো কথা বলার আছে, লেখো অ্যাপ্লিকেশন অফ কলোয়েড, ব্যাস দিলে শেষ। শিওর তো? হেডিং দাও অ্যাপ্লিকেশন অফ কলোয়েড। এই দেখো আমরা বলি বাবা রাস্তাঘাটে কি ধুলো আর বাঁচা যাচ্ছে না আমাদের পক্ষে, যদি এরকম হতো, ধরো সেখানে আমাদের অ্যাড্রেস কোনো ধুলো নেই, নো ডাস্ট পার্টিকেল, আমরা কি বেঁচে থাকতাম? কেন থাকতাম না বেঁচে? কি সমস্যা? ধুলো নেই কি সমস্যা? যদি আমাদের এখানে অ্যাটমসফিয়ারে ধুলো পার্টিকেল না থাকতো তাহলে কি সমস্যা হতো আমাদের জীবনে? আমরা বেঁচে থাকতে পারতাম না কেন? কারণটা হচ্ছে এই ডাস্ট পার্টিকেল না থাকলে তখন কোনো বৃষ্টি হতো না। কেন কি না ওই ওয়াটার ড্রপ যেগুলো উঠছে উপরে সেগুলো কিন্তু এই যে ডাস্ট পার্টিকেল কিন্তু সেগুলোকে হেল্প করে কনডেন্স করতে, তখন তো বৃষ্টি হয়। আমরা ক্লাস 2 তে পড়েছি, 1 এ পড়েছি যে ডাস্ট পার্টিকেল গুলো একে হেল্প করে কনডেন্স করতে, না হলে হবে না। 3 করে পড়েছি। হ্যাঁ,
তো এই ডাস্ট পার্টিকেল গুলো হেল্প করছে করতে। তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার 1টা লেখো, যে সমস্ত কান্ট্রি গুলোতে কোনো ধুলো নেই, পুরো কংক্রিটের একদম পুরো, সেখানে কোনো ওপেন জায়গা নেই, সেই সমস্ত কান্ট্রিতে ধুলোবাড়ি নেই, কিন্তু তারা খুব হাই ডেভেলপ কান্ট্রি বলে ওরা আর্টিফিশিয়াল রেইন করে। আর্টিফিশিয়াল রেইন এর অ্যাপ্লিকেশনটা কিন্তু কলোয়েডের। এই আর্টিফিশিয়াল রেইন মানে কি জানো, সেখানে এরোপ্লেন দিয়ে ছড়ানো হয় সিলভার ডাস্ট। ভাবতে পেরেছো? মানে সেখানে আমার কিন্তু ক্লাউড থাকতে হবে, ক্লাউড না থাকলে হবে না। ক্লাউড আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ইন অ্যাবসেন্স অফ ডাস্ট পার্টিকেল। ক্লাউড লেভেলে ওরা ক্লাউড লেভেলে সেখানে ওরা সিলভার সিডিং করে, মানে সেখানে সিলভার ডাস্ট গুলো স্প্রে করে, তখন এই সিলভার ডাস্ট এখানে স্প্রে করলে তখন ওই এরিয়াতে বৃষ্টি হয়, একে বলে আর্টিফিশিয়াল রেইন। সিলভার ডাস্ট কি নট ডাস্ট না হ্যাঁ করা হয় না? হ্যাঁ কি দিয়ে করবে? ইউরেনিয়াম দিয়ে করবে, ইউরেনিয়াম। নাইস। ওখানে আর্টিফিশিয়াল হ্যাঁ একদম তাই। নেক্সট নাম্বার 2 লেখো, নেক্সট নাম্বার 2 লেখো, ডেল্টা ফর্মেশন। ডেল্টা ফর্মেশন, ডেল্টা ফর্মেশন অলসো অ্যাপ্লিকেশন অফ কলোয়েড। ডেল্টা মানে হচ্ছে দেখো, যেখানে আমার একটা রিভারের সঙ্গে ওশান এসে মিশেছে, সেই ওশানের মধ্যে কি থাকে, ধরো এটা আমার হচ্ছে রিভার, সলিড পার্টিকেলস। তাহলে এখানে আমার ডিফারেন্ট টাইপের সল আছে, মানে ধরো ACL আছে, Na+, Cl-, Ka+, এই সমস্ত আছে কিনা বলো? তাহলে এই যে তোমার রিভার গুলো যেখানে এসে ওশানের সঙ্গে মিশেছে, আমাকে বলো রিভারটা কি? রিভার ওয়াটারটা কি? রিভার ওয়াটারটা কি বলতে পারবে? রিভার ওয়াটার তোমার হচ্ছে সেখানে একটা কলোয়েড। রিভার ওয়াটার কি? একটা কলোয়েড। রিভার ওয়াটার হচ্ছে কলোয়েড। আর এখানে ইন দা ওশান ডিফারেন্ট টাইপস অফ সল্টস আর देयर, তো সেখানে কোয়াগুলেশন হয়। সো when the river mixed with the ocean at the mouth of the river and ocean, the river water is the colloid, and the in the ocean or there are some salt particles are there, সেখানে কোয়াগুলেশন হয়। তাহলে এখানে দেখো কোয়াগুলেশন হয় বেসিক্যালি। তাহলে এই যে তোমার রিভার ওয়াটারের মধ্যে যে মাড পার্টিকেল আছে, তারা এখানে কোয়াগুলেশন হচ্ছে, আর হচ্ছে, কাল হচ্ছে, 1 বছর ধরে হচ্ছে, 2 বছর ধরে হচ্ছে, 200 ইয়ার্স ধরে হচ্ছে, 1000 ইয়ার্স ধরে হচ্ছে, সেখানে একটা ডেল্টা ফর্মেশন। সেখানে তুমি এখন আছো, এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। তুমি সেখানে পড়েছো জিওগ্রাফি, অন্য একটা কনসেপ্ট পড়েছো, কিন্তু এটা পড়োনি ডেল্টা ফর্মেশন। এরকম করে ফর্মেশন হয়, এইটাই অ্যাপ্লিকেশন অফ কোয়াগুলেশন। নাম্বার 3, আমরা যখন দাড়ি কাটি সেখানে কোনো কেটে গেলে আমরা সেখানে অ্যালার্ম লাগাই, ফিটকিরি লাগাই। যখন আমরা আফটার শেভ, এখন তো আফটার শেভ লোশন হয়ে গেছে, আগে তো লোকজন দেখবে একটা বড় পাথরের মধ্যে দিয়ে যখন ঘষতো, তো সেটা বেসিক্যালি K2SO4 Al2SO4 এর হোল 3 and 24H2O, এটা হচ্ছে অ্যালার্মের ফর্মুলা, অ্যালার্ম। তো যেখানে ব্লাড বেরোয় শরীরের থেকে, সেই ব্লাডটাকে আমাকে করতে হবে কোয়াগুলেশন। এই ব্লাডটা তোমার হচ্ছে নেগেটিভলি চার্জ কলোয়েড। এই নিয়ে অনেক সমস্যা আছে, তুমি শুধু নেগেটিভ চাই পড়বে। তোমার বইতে দু রকম জায়গায় দু রকম লেখা আছে, ব্লাড ইজ নেগেটিভ চার্জ কলোয়েড, ব্লাড ইজ পজিটিভ চার্জ কলোয়েড। তুমি পড়বে ব্লাড নেগেটিভ চার্জ কলোয়েড, বিকজ ইন দ্য ব্লাড হিমোগ্লোবিন, গ্লোবিউলিন প্রোটিন ইজ দেয়ার, নেগেটিভ চার্জ। এবার দেখো এই ব্লাডটা নেগেটিভ চার্জ, এটা হচ্ছে অ্যালার্ম। তাই এর মধ্যে তোমার আছে দেখো K+, এখানে আছে K+ আয়ন and also Al3+ আয়ন। তুমি পড়েছো সুলজে-হার্ডি রুল, the opposite charges are effective for coagulation। তাহলে অ্যালার্মের মধ্যে যে K+ এবং Al3+ আয়নগুলো আছে, এই আয়নগুলো হচ্ছে একে কোয়াগুলেশন করতে হেল্প করছে। তখন সেই ব্লাডটা সেখানে কোয়াগুলেশন হয়ে সেখানে ফাইব্রোজেন ফর্মেশন হয়। বায়োলজির এক্সপ্লেনেশন আলাদা আছে, বাট অ্যালার্ম দিয়ে তো এটাও হবে, ধরুন যদি নরমাল জলে বা ওয়েল ওয়াটারে যদি ডাস্ট পার্টিকেলস থাকে, বলে দিচ্ছি ওইটা নেমে যাবে, ওটাই পিউরিফিকেশন অফ ওয়াটার, সেডিমেন্টেশন। মানে পিউরিফিকেশন অফ ওয়াটার, সেটা তো হয়। মানে এটা বলেছেন না, বলিনি আলাদা করে। আচ্ছা, তাহলে এখানে ব্লাড পার্টিকেলগুলো সেখানে জমা, মানে প্রেসিডেন্ট পড়ে গেল, সো ব্লাড বেরোবে না। তাহলে কিন্তু এরকম নয় তুমি এক লোকের মাথা কেটে দিলে, এখানে ব্লাড বন্ধ হবে না। এখানে ছোট ছোট কারণে ব্লাড বন্ধ হয়, অ্যালার্ম দিয়ে।
তুমি ভাবছো স্যার তো বলে দিয়েছে অ্যালার্ম দিলে ডাক পলি হয়ে যায়, লোকের মাথাটা কেটে দিয়ে অ্যালার্ম ডাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমার এই চ্যাপ্টার ডান। তোমাকে আমি তো অনেক কথা বলেছি, তুমি কিন্তু বাড়িতে গিয়ে পড়বে। তোমরা কিন্তু দেখো তোমাদের হাহা করছো, আর আমি লোকটা সারাক্ষণ চেঁচি চেঁচি পড়াচ্ছি, তার কোনো এ নেই। তুই একবার ভাবছো স্যার সারাক্ষণ ধরে পড়াচ্ছে, একবার তো নন স্টপ বকেই যাচ্ছে, আর তোমরা যে বসে বসে এই কষ্ট হচ্ছে করছো। আরে ক্লাস করছিস তো তোমার আমার এটা আবার রেকর্ডিং হয়ে গেল।